একজন এসেছেন ঠিক আপনাদের মানে ঠিক ঘটনা শোনাতে নন, না, তাকে আপনারা সবাই চেনেন তো তার কারণ পরিচয় দিলে চিনতে পারবেন। এবং সেই প্রসঙ্গে একটু পরে আসবো। আগে যথারীতি যেমন হয় আর কি ঘটনা দিয়ে শুরু করবো, তারপরে আমরা একটা মজার একটা ডিসকাশনে যাব, যেটা আপনারা অনেকেই ইমেইল করে আমাদেরকে রিকোয়েস্ট করেন এরকম ধরনের বিষয়ে কথা বলতে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আফরান ভাইয়ের কাছে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন তিনি, এবং তার কাছে চমৎকার কয়েকটা ঘটনা রয়েছে। তার মধ্যে আমরা প্রথম ঘটনাটা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ। রাসেল ভাইকে আবারও ধন্যবাদ। এত জার্নি করে আসার পরেও আজকে এত সুন্দর একটা এপিসোড আমাদের সবাইকে উপহার দিচ্ছেন। আমি একদম সত্যি। রাসেল ভাই, আপনি রংপুর থেকে আসছেন, আমিও এই ঘটনাটি কালেক্ট করেছি রংপুর থেকেই। ও আচ্ছা। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমি ওখানে প্রতিষ্ঠানে কাজে ক্লাস নিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেখানে ক্লাস নিতে যেতে হয়। তো আমি যখন এই কিছুদিন আগে রংপুরে গিয়েছিলাম ক্লাস নিতে, ওখানে আমি ক্লাস নিতে গেলে মোটামুটি যেহেতু ভূত এফএমের প্রতি ভালোবাসা আছে এবং অনেক সময় আসি, আমি চেষ্টা করি এই কিছু ইউনিক স্টোরি ওখানকার স্থানীয় যারা আছেন বা বিভিন্ন লোকের সাথে কালেক্ট করার জন্য। অনেক যখন ভাবছে কি সুন্দর একটা মিলাইছে, যে রংপুর থেকে আসছে, উনিও রংপুর থেকে ক্লাস নিয়ে আসছেন, চিন্তা করতেছেন অনেক। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। আমি সরাসরি ঘটনাতে চলে যাই। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি নীলফামারীতে ঘটা একজন আইসিএস অফিসারের সাথে। কারণ 1793 সালে যখন ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় আমাদের এই উপমহাদেশে, তখন ওই ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলে যেটা চালু হয়, ওখানে ওই ব্রিটিশ কিছু অফিসারদেরকে নিয়োগ দেওয়া হতো। 16 থেকে 21 বা 23 বছরের মধ্যে কিছু অফিসারদেরকে নিয়োগ দেওয়া হতো, যারা ওই রাজস্ব কালেক্ট সহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। আইসিএস অফিসার বলা হতো তাদেরকে। ওই ঠিক একজন আইসিএস অফিসারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এটি আমার সাথে যিনি শেয়ার করেছেন, তো ওনার দাদা ব্রিটিশ পিরিয়ডে পুলিশে চাকরি করতেন। তো ওনার দাদার কাছ থেকে উনি শুনেছেন ঘটনাটি, এবং ওনার দাদাও ওই আইসিএস অফিসার থেকে কখনো দেখেননি। উনি কর্মরত অবস্থায় ওনার যিনি সিনিয়র অফিসার ছিলেন তার কাছ থেকে ওই আইসিএস অফিসারের গল্পটি শুনেছিলেন, যেটা একটা আনসলভড স্টোরি। ওনারাও এটা মানে সলভ করতে পারেন নাই। আচ্ছা, তো আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটি যে সময়টা যে আমি যেভাবে শুনেছি সেটা আমি আন্দাজ করে নিয়েছি এই 1890 থেকে হয়তো বা 1900 সাল, এই সময়ের মধ্যে, এই 10 বছরের মধ্যে ঘটনাটা অনেক আগের ঘটনা। যিনি আমাকে বলেছেন উনি একেবারেই নিরক্ষর। তো ওনার কাছ থেকে আমি যতটুকু শুনে বিভিন্ন ঘটনার সাথে মিলিয়ে সময়টা ঠিক করেছি আর কি। তো ঘটনাটি চলে যায়, সেটা হচ্ছে ওই সময় ছিল শীতকালে ওই আইসিএস অফিসার উনি রাতের বেলা যখন বাসায় ওনার কোয়ার্টারে অবস্থান করছিলেন, তখন হঠাৎ করে ওনার এক অফিসার এসে ওনাকে খবর দিল, স্যার একটা মার্ডার হয়েছে, এই লাশটি আমরা ধরতে পারছি না, আপনি একটু যেতে হবে, খুবই একটু মানে অন্য ধরনের একটা মার্ডার, আমরা বুঝতে পারছি না, আপনি একটু চলেন। তো উনি সেখানে গেলেন। তো উনি ওখানে যাওয়ার পর পুলিশদের যে কাজ, যে কোথাও মার্ডার বা ক্রাইম হলে ওনারা ওই জায়গাটা চারদিক থেকে একটু রেকি করেন যে, এবং দেখেন যে আসলে মানে ক্রাইম সিন গুলো কি আছে আশেপাশে, তো ওগুলো একটু রেকর্ড করেন, পরবর্তীতে মামলার তদন্তে যাতে সেগুলো কাজে লাগে। তো উনি বেশ মানে বাসার চারদিকে ঘুরে তেমন কোনো চিহ্ন পেলেন না। শুধু একটা চিহ্ন উনি পেয়েছেন, ওই মার্ডার যে রুমে হয়েছে ওই রুমের জানালার একটা পার্ট শুধু খোলা ছিল, একটা পাল্লা খোলা ছিল, খুব মজার ঘটনা, এবং দরজাও ভিতর থেকে লাগানো। তো উনি ওখানে যাওয়ার পরে দরজাটা ভাঙতে বললেন। তো ওনার যারা কনস্টেবল বা যারা ছিলেন তারা দরজাটা ভাঙলেন। ঢোকার পরে ওখানে যেটা দেখা গেল যে লাশটি, মজার বিষয় মানে অদ্ভুত ব্যাপার, ওই লাশে মানে একটা ফুটবল যদি চুপসে যায় ঠিক যেরকম হয় যে বাতাস বের হয়ে গেলে, যে ওই লাশের মনে হচ্ছে ভিতর থেকে মানে বাতাস চুপসে গেছে। মানে উনি হাত দিয়ে দেখলেন ওই লাশের শরীরে বিন্দু মাত্র কোনো হাড় ছিল না, শরীরে সবকিছু আছে, হাড় নেই, একটি হাড়ও নেই। ওই লাশের শরীরে কোথাও কোনো ক্ষত ছিল না। আচ্ছা, কোনো ক্ষত নেই, তাহলে ওনার শরীরে হাড়গুলো কোথায় গেল? এটা বিস্ময়কর ব্যাপার ছিল অবশ্যই। এবং ওই সময় তো এত ফরেন্সিক ব্যবস্থাও ছিল না সেই ওই সময়, এবং নীলফামারী ওদিক তো এমনিতে এখনো তো অনেক মানে রিমোট কর্নার। তো তখন ওটা সনাতন ধর্মাবলম্বী ছিলেন ওই পরিবার, তাকে পুলিশের অনুমতি নিয়ে তাকে দাহ করা হয় আর কি। তো এই ঘটনার ঠিক অল্প কিছুদিন পরে, মানে 1 মাসও না, 1 মাস এরকম সামথিং এরকম সময় হবে, হঠাৎ ওই রাতের বেলা মানে আবার ওই আইসিএস অফিসারের বাসায় এসে কিছু অফিসার বলছে যে স্যার একটু যেতে হবে, একটা মার্ডার হয়েছে, আপনাকে একটু যেতে হবে, এটা ধরা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু অন্যরকম মার্ডার, আপনি একটু চলেন।
তো উনি গেলেন, উনি যাওয়ার পরে দেখলেন যখন ওই জায়গাটা রেগি করছিলেন, তো উনি দেখলেন ঠিক সেম ঘটনা, কোনো মানে ক্রাইম সিন নাই, কিন্তু জানালার একটা পার্ট খোলা, একদম জানালার একটা পার্ট খোলা, এবং জানালার কোথাও ভাঙা নাই, ওদিক দিয়ে লোক যে ঢুকবে বা বের হবে এরকম কোনো উপায় নাই। তো উনি, এবং ওই দরজাটা ভিতর থেকে লাগানো, মানে যিনি ঘুমিয়েছিলেন ওখানে দরজা থেকে ভিতর থেকে লক করে ঘুমিয়েছিলেন। তো উনি ওনার কনস্টেবলদেরকে বললেন দরজা ভাঙতে। দরজা ভাঙার পরে ভিতরে গিয়ে উনি দেখলেন যে গতবার যে মার্ডারটা হয়েছিল এইটার আবার তার ঠিক উল্টোটা। এই লাশটির মানে মাথা থেকে পা পর্যন্ত মানে কোনো মাংস নেই, শরীরের মানে একটি মানে মাংস টুকরো ওখানে সেখানে নেই, শুধু কঙ্কাল পড়ে আছে এবং হাড়ের সঙ্গে কিছু রক্ত লেগে আছে। তো উনি এই দৃশ্যটা দেখে, আমার কাছে যে ম্যাগনিফাইং গ্লাসটা ছিল তখন উনি ওখানে একটু মানে দেখছিলেন যে আসলে কি হয়েছে সেখানে। তো উনি ওখানে খেয়াল করেছিলেন এবং রেকর্ড করেছিলেন ওখানে যে ওখানে উনি অদ্ভুত ধরনের মানে আধ হাত চওড়া, এক মানে আধ হাত চওড়া জিহ্বা, আমাদের যে জিহ্বা মানে এই আধ হাত চওড়া একটা জিহ্বার মানে নিদর্শন উনি ওখানে পেয়েছেন। তো উনি এতটুকুই শুধু ওখানে লিখতে পেরেছিলেন ওনার রেকর্ড বইতে, আর কিছু লিখতে পারেননি, আর কোনো মানে সিন উনি ওখানে পান নাই। তো এইটা একটা মার্ডার হলো, কিন্তু আসলে এটা কে করছে, কোথা থেকে আসলো, কিভাবে গেল, জানালার ভিতর দিয়ে কিভাবে আসলো, কিভাবে একটা মানুষের ওই জানালার ভিতর দিয়ে ঢোকা সম্ভব নয়। তো যাই হোক, এটাও একটা আনসলভ স্টোরি হয়ে গেল। তো এই ঘটনার অল্প কিছুদিন পর উনি ওনার বাসায় শুয়েছিলেন। শুয়ে থাকার পর হঠাৎ রাতের বেলা, ওই সময় শীতকাল ছিল, রাতের বেলা উনি খেয়াল করছিলেন মানে একটু কানে আওয়াজ আসলো। ওনার যে 12-13 বছর বয়সী একটা মেয়ে ছিল তার পাশের রুমে, তার রুম থেকে মানে কিছু একটা খাওয়ার আওয়াজ আসছে, মনে হচ্ছে মটমট করে কিছু খাচ্ছে, এই টাইপের কিছু একটা খাওয়ার আওয়াজ। তো উনি চিন্তা করলেন যে উনার মেয়ে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করেছেই, যদি তার রাত্রে ক্ষুধা লাগে তার মাকে ডাকবে এবং বলবে যে আমার ক্ষুধা পেয়েছে। তখন তো এত ইলেকট্রিসিটি ছিল না, অবশ্য অন্ধকার ছিল ঘরে, তো বলবে, আলো জ্বালাবে, সবাই মানে তারা তো ঘুম ভেঙে যাবে। তো উনি চিন্তা করলেন আসলে ঘটনা কি একটু দেখি। উনি মানে অত কিছু চিন্তা না করেই উনি ওনার মেয়ের রুমের কাছে গেলেন। মেয়ের রুমের দরজা খোলাই ছিল, উনি দরজাটা খুলেই হঠাৎ করে দেখলেন যে ওনার মেয়ের রুমের জানালার একটা পার্ট খোলা, এবং সেই সাথে আরো খেয়াল করলেন মোটা বেটে আকৃতির কি যেন একটা জিনিস ওনার মেয়ের পাশে বসে আছে। তো উনি চিন্তা করলেন যে, এবং ওইটা কি যেন খাচ্ছে ওখানে বসে। তখন উনি চিন্তা করলেন এটা নিশ্চয়ই অন্য কিছু হবে, যেহেতু পুলিশের লোক, উনি অনেক কিছু চিন্তা করেছেন। উনি সাথে সাথে ওখান থেকে চলে যান, গিয়ে ওনার রিভলভারটা নিয়ে আসেন। উনি রিভলভারটা নিয়ে আসার পরেই ওই দরজা দুটো সজোরে ধাক্কা যখনই দিয়েছেন তখনই ওই উনার লাইফের প্রথম ওই জিনিসটার মুখোমুখি উনি হয়েছেন। তখনই মাথা ঘুরিয়ে ওই প্রাণীটি ওনার দিকে তাকায়। উনি ওনার বর্ণনায় যেভাবে বলেছিলেন ওনার ওই সময়, যে মানে ওই প্রাণীটির চোখ ছিল বড় টেনিস বলের মতো লাল টকটকে। ওনার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উনি তো খুবই ভয় পান, এবং ভয় পাওয়ার সাথে সাথে উনি ওনার রিভলভার দিয়ে ওকে একটা ফায়ার করেন। ফায়ার করার উনি দেখলেন ওই প্রাণীটি এত মোটা, মুহূর্তের মধ্যে জানালা দিয়ে বেরো চলে গেল অদৃশ্য হয়ে। তারপর উনি ওনার ফায়ারের সাথে ওনার স্ত্রী আসেন এবং ওনার আলো জ্বালিয়ে যেটা দেখতে পান আসলে খুবই একটা মর্মান্তিক দৃশ্য। ওনার মেয়ের পা থেকে কোমর পর্যন্ত অলরেডি ওই প্রাণীটি খেয়ে ফেলেছে। ওই দৃশ্যটি দেখে ওনার স্ত্রী তখনই ফিট হয়ে যান। পরবর্তীতে উনি মানসিকভাবে মানে অসুস্থ হয়ে পড়েন, মানে একটা পাগল বলতে যেটা বোঝায়, ওনার স্ত্রী পাগল হয়ে যান। তাকে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। পরে উনিও চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সরকার ওনাকে রেখে দিয়েছিলেন। উনি ওখানে কিছুদিন কাজ করেছিলেন। উনি একদিন হঠাৎ ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সকালে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে মানে ওখানে বেশ একটা পুরাতন অনেক বড় একটা কদম গাছ ছিল। আমরা তো জানি কদম গাছের ডালগুলো কিন্তু মাথার দিকে থাকে, নিচের দিকে ডাল আসলে থাকে না, এবং ডালগুলো কদম গাছের খুব নরম হয়। তো সবাই গিয়ে দেখলো একটা কদম গাছের ডালের সঙ্গে উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কদম গাছটি এত বড়, এবং ওনার পুলিশ বাহিনীর সবাই জানতেন উনি গাছে উঠতে জানেন না, উনি কিভাবে এত বড় গাছে উঠলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, কোন লোক ওনাকে, উনি অনেক উঁচু লম্বা ছিলেন, একটা মানুষকে এইভাবে ধরে কদম গাছে উঠানো সম্ভব নয়। উনি তাহলে কে তাকে উঠিয়েছে? এবং কদম গাছের ডালটা অনেক নরম, কিন্তু উনার এত বড় একটা দেহ ওখানে ঝুলছে, ডালটা ভেঙে পড়ছে না। যাই হোক,
নিচ থেকে সবাই চিন্তা করলেন এবং একটা লোককে ওখানে লাশটা নামানোর জন্য উঠানো হলো। ওই লোকটি যখনই মানে ওই কদম গাছের ওই ডালের কাছে উঠে ওই ডালে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ডালটি ভেঙে ওই লাশ সহ নিচে পড়ে গেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে। এবং উনি তো ওখানে মারা যান। ওনাকে নীলফামারীতেই মানে খ্রিস্টান ধর্মে যেভাবে আছে ওনাকে সেখানে ওখানে দাফন করা হয়। মজার বিষয় রাসেল ভাই, ওই যে ওনার গলায় যে দড়িটা ছিল, পুলিশ বাহিনী যারা ওখানে ছিল সবাই বলেছে এই দড়িটা ওনার, এই ধরনের দড়ি ওনারা আগে কখনো দেখেন নাই। এবং ওনার লাশ নামানোর পরে ওই দড়িটা যখন ওনারা থানায় রেখে দিয়েছিলেন, তার পরবর্তীতে গিয়ে ওই দড়িটা খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এই দড়িটা খুঁজে পাওয়া যায়নি। এই যে ঘটনাটি মানে ওনার সাথে ঘটে যাওয়া, আর ওই ধরনের মার্ডার পরবর্তীতে আর ওখানে হয়নি। এখানে আরেকটা ব্যাপার রসুল ভাই, 3টা রাত্রে যখন মার্ডার হলো ওনার মেয়ে সহ, এই 3টা রাত্রি ছিল পূর্ণিমার রাত্রে 3টা মার্ডার হয়েছে। একদম তিনটাতেই পূর্ণিমাটা ছিল। কিন্তু এই ধরনের অদ্ভুত রকমের মার্ডার ওনার মৃত্যুর পরে আর কখনো ওখানে হয়েছে বলে শোনা যায়নি। রাসেল ভাই, এই ঘটনাটি যিনি আমাকে বলেছেন, আমি এই টাইপের একটা ইংলিশ মুভি দেখেছিলাম। আমি মনে করেছিলাম হয়তোবা এই টাইপের কিছু মানে কপি করে বলেছে কিনা, কিন্তু যিনি আমাকে বলেছেন উনি এতটাই মানে নিরক্ষর, উনি মনে হয় জীবনে কখনো টেলিভিশনে দেখেন, মুভি দেখা তো অনেক দূরের কথা, উনি কোনো টেলিভিশনে দেখেননি। তখন আমার বিষয়টা মানে আমার কাছে গ্রহণযোগ্যতা পেল যে হ্যাঁ, এটা আসলে একটা ইউনিক ঘটনা। তো এটাই ছিল চমৎকার ঘটনা। কিন্তু এই যে প্রাণীটা যে দেখলেন, এই যে একটা অদ্ভুত টাইপের একটা অ্যানিমাল বলি বা যাই বলি না কেন, এইটা আসলে কি মানে মানে কোন নাম আছে স্থানীয় ভাষায় এরকম কোনো কিছু? এরকম কিছু নাই, তবে আমি এটা নিয়ে একটু অ্যানালাইসিস করেছিলাম। তো আমি শুনেছিলাম যে জিনের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে। কিছু প্রজাতি থাকে এদের আহার মানুষের মাংস, এরা বিভিন্ন মানে সেটা তো ডিফারেন্ট কিছু হলো। বাট এই প্রাণীটা তার মানে আপনি জিন বলছেন এখানে, আমার কাছে ধারণা সেটাই আমি জানতে চাচ্ছিলাম, জিন তার মানে এবং আলাদা কিছু না। এবং সেটা হচ্ছে ওই প্রাণীটার, ওই ভয়ঙ্কর একটা প্রাণী আপনি বলতে যাচ্ছেন যে রূপ নিয়ে ওখানে। হ্যাঁ, আমার ধারণা সেটাই। কারণ যেহেতু এটা একটা আনসলভ স্টোরি ছিল, তখন তো এত কিছু ছিল না। ওনার ডায়েরিতে যতটুকু লেখা পাওয়া গিয়েছিল সেখান থেকে মানে জানা গিয়েছে ওনার মৃত্যুর পরে ওনার ডায়েরিটা অ্যানালাইসিস করা হয়েছে। আর যেহেতু আমাকে যিনি বলেছেন তার দাদা পুলিশের সাথে, তো ওনার দাদা আবার ওনাকে গল্পটা করেছিলেন আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ তানভীর। আমার নাম হচ্ছে তানজিম রহমান, and let me start off by saying যে it's a real honor to be on ভূত FM. রাসেল ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। নো প্রবলেম, আমিও আমার খুব ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তানজিম হচ্ছে ইনফ্যাক্ট আমাদের যে বইগুলো বের হয় সেই বইয়ের 2জন রাইটার থাকে। তো তানজিম একজন হচ্ছে রাইটার এবং আপনারা সবাই বইয়ের সাথে তার নামও দেখেছেন। তো আজকে তানজিম স্টুডিওতে এসেছেন এবং আমরা তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটু বলি যে আমি আজকে যখন গাড়িতে ফিরছিলাম তানজিম, যখন আমি রংপুর থেকে ফিরছিলাম, তো আমার সঙ্গে কিছু সিনিয়র আমাদের মানে কিছু মানে সিঙ্গার বলতে পারি বা বাংলাদেশের খুব নাম করা কিছু সিঙ্গার আমাদের সঙ্গে ছিলেন। আচ্ছা, তো আমরা ফিরছিলাম গাড়িতে করে এবং সেই মুহূর্তে আমি দেখলাম যে ওনারা সবাই একটা টাইম হলো এরকম যে ভয়ের ঘটনা বা ভূতের ঘটনা, সবাই ভূতের গল্প বলা শুরু করলো। এবং যে ঘটনাগুলো আমি শুনলাম সেই ঘটনাগুলো এর আগেও আমরা শুনেছি ভূত ফেলা। হ্যাঁ, যে বেড়াল ঘোরাফেরা করে, হঠাৎ করে দেখা যায় যে মানে বেড়াল মানে কি বলবো, যে কেউ হয়তো হাত বাড়িয়ে পিঠা চেয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তারপর হচ্ছে খন্তা দিয়ে মেরেছে, তারপরে সেটা বিড়াল পালিয়ে গেল, এরকম ধরনের বেশ কিছু ঘটনা শুনলাম। এই ঘটনাগুলো শুধুমাত্র ভূত এফএমে না, আমরা যেহেতু প্রতিভা মানে মেইল পাই এবং মেইলের মধ্যে এই টাইপের ঘটনা প্রচুর থাকে। এই যে প্রত্যেকে মানে আমি যাদের কাছ থেকে আজকে ঘটনাটা শুনলাম, তাদের কারোর সাথে ঘটনা ঘটেছে জার্মানিতে, কারোর সাথে আমেরিকায়, কারোর সাথে বাংলাদেশে, এবং তারা প্রত্যেকেই যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের সাথেই ঘটেছে, এমন না যে অন্য কারো কাছ থেকে শুনেছি বা এরকম কোনো কিছু, প্রত্যক্ষ অভিজ্ঞতা। তাহলে এই ব্যাপারটাতে মানে এই জিনিসটাকে অস্বীকার করার সুযোগটা কতটুকু? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ সেটাই। আমি প্রথমে নিজের ছোট করে একটু পরিচয় দিই। আমি হচ্ছি, আমার একটু লেখালেখি করার ইচ্ছা এবং অভ্যাস দুটোই আছে, কিছু না অনেক আর কি। তো আমার ইন্টারেস্টের বিষয় হচ্ছে গিয়ে হরর গল্প। আমার নিজেরও কিছু উপন্যাস আছে এবং সবগুলো হরর নিয়ে লেখা। তো সেই সুবাদে আমার কিছুটা রিসার্চ করা হয়েছে এসব ব্যাপারে, এবং এই ঘটনাগুলোকে আমি সায়েন্টিফিক এবং মিথোলজি এই দুই দিক থেকেই জানার একটু সুযোগ পেয়েছি আর কি। সেই বিষয়ে আজকে একটু কথা বলবো আপনার সবার সাথে। যেমন একটা
জিনিস আমি খেয়াল করেছি কয়েকদিন আগে, যে একটু প্রথমে ব্যাখ্যা করি যে অনেকের ধারণা আছে যে সায়েন্সে এই জিনিসগুলোকে একদম উড়িয়ে দেওয়া হয়, যে এরকম সুপার ন্যাচারাল কোনো কিছু, সেটাকে আমরা জিন বলি বা ডিমন বলি বা ভূত বলি, যাই বলি, এগুলো কোনো অস্তিত্ব থাকতে পারে না এগুলো। কিন্তু আমি বলতে চাই যে এটা আসলে ধারণাটা এতটা কঠিন হিসাবে রাখা উচিত নয়, কারণ সায়েন্সও কিন্তু ইভলভ করে, সায়েন্সও সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এবং আমি সেই রকম কয়েকটা থিওরি আপনাদের কাছে বলবো যেগুলোতে আপনার মনে হবে যে আসলে সায়েন্স এই জিনিসগুলোকে একদম অস্বীকার করছে না বা উড়িয়ে দিচ্ছে না। যেমন এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনি ডাইমেনশনের থিওরিটা ধরতে পারেন, যে ক্লাসিক্যাল সায়েন্টিস্ট যারা ছিল, যেমন আইজাক নিউটন একজন ছিলেন, এদের ধারণা ছিল যে আমাদের পুরো ইউনিভার্স, আমাদের পুরো বিশ্ব মহাবিশ্ব, আমরা যেই জায়গাটায় আছি প্রত্যেকটা জায়গাতে 3টা ডাইমেনশন থাকে, 3টা স্পেস ডাইমেনশন। একটা হচ্ছে সামনে পিছে, একটা হচ্ছে ডানে বাঁয়ে, একটা হচ্ছে উপরে নিচে। লিসনার্স, আপনি এখনই চেষ্টা করে দেখতে পারেন, আপনি যত যাই করেন এই 3টা ডাইরেকশনের বাইরে আপনি নড়াচড়া করতে পারবেন না, সম্ভব না, রাইট? এটা ছিল ক্লাসিক্যাল ধারণা। এবং আইনস্টাইন এটার সাথে আরেকটা ডাইমেনশন অ্যাড করেন, টাইম ডাইমেনশন। কিন্তু ওই 3টা স্পেস ডাইমেনশন যেগুলোর কথা বললাম, ক্লাসিক্যাল সায়েন্টিস্টদের সবার ধারণা ছিল শুধু এই 3টা স্পেস ডাইমেনশন থাকে। কিন্তু রিসেন্টলি বেশ ইন্টারেস্টিং কিছু থিওরি আসছে সায়েন্সে, যেগুলোর মধ্যে একটা হচ্ছে এম থিওরি বা স্ট্রিং থিওরি। তো ওইখানে বলে যে আমরা যে এই 3টা ডাইমেনশন দেখি, এর বাইরেও অনেকগুলো লুকোনো ডাইমেনশন আছে, যেগুলো এত ছোট এবং এমন ভাবে ভাঁজ করা যেগুলো আমাদের খালি চোখে দেখা সম্ভব না। এবং আমাদের যন্ত্রপাতি এখন পর্যন্ত যতদূর এসেছে সেগুলো দিয়েও মেজার করা যায় না। জিনিসটাকে আপনি অনেকটা অক্সিজেনের মতো ধরতে পারেন, যে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত আপনি যদি কাউকে বলতেন যে এরকম অক্সিজেন নামে একটা জিনিস আছে যেটা নিঃশ্বাস না নিলে আমরা মারা যাবো, তাহলে আপনাকে পাগল ভাবতে হবে। এটাকে অনেকটা ওরকম ধরে নিতে পারেন, ভাইরাসের মতো। তো এই ছোট্ট ভাঁজ করা যে ডাইমেনশন গুলো আছে, সেগুলোতে যদি কোনো প্রাণীর অস্তিত্ব থাকে, সেগুলোকে সায়েন্টিফিক মেজার দিয়ে এখন আমাদের পক্ষে ধরা সম্ভব নয়। কিন্তু তার মানে এই না যে এদের অস্তিত্ব নেই। এবং একটা স্ট্রং পসিবিলিটি আছে যে এই ডাইমেনশন গুলোর মধ্যেই যেই প্রাণীগুলো চলাফেরা করে বা যে প্রাণীগুলোর এক্সিস্টেন্স আছে, তাদেরকেই আমরা সুপার ন্যাচারাল এন্টিটি মনে করি, জিন মনে করি বা ভূত মনে করি। এখন ভাইয়া কিছুক্ষণ আগে বলছিলেন যে জিনরা বিভিন্ন রূপ ধরে আসে, তারা বিভিন্ন প্রজাতি থাকে তাদের। এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। এখন আমি যাবো একটু মিথোলজির দিকে। যতগুলো দেশে মুসলিমদের উপস্থিতি রয়েছে এবং ইসলামের কিছুটা প্রচলন রয়েছে, সবগুলো দেশেই জিনদের নিয়ে বিভিন্ন রকমের কিংবদন্তি শোনা যায়, বিভিন্ন রকমের গল্প শোনা যায়, এবং তাদের সবারই জিন নিয়ে আলাদা আলাদা আইডিয়া আছে আসলে। এখন দুটো ছোট্ট ঘটনা শেয়ার করবো। একটা হচ্ছে কি সিরিয়ার ঘটনা। সিরিয়ার দেশটায় এবং ওই নর্থ আফ্রিকার অঞ্চলে জিনদের নিয়ে অনেক আগে থেকে ইন্টারেস্টিং বেশ কিছু গল্প প্রচলিত আছে। তাদের মধ্যে একটা হচ্ছে যে জিনরা বিভিন্ন আলাদা রাজ্যে থাকে, সব মিলে তাদের রাজ্য হচ্ছে 7টা, আর এই প্রতি রাজ্যের মালিক হচ্ছে একজন করে জিন রাজকুমার, একজন জিন প্রিন্স। এই রাজ্যগুলোতে যে জিনরা থাকে তাদের আবার গায়ের রং এক রকম হয়। সবচেয়ে শক্তিশালী যে রাজকুমার, তাকে ডাকা হয় আল আহমার নামে। এসব মানে প্রচলিত ঘটনা, কিংবদন্তি। এই নামের আক্ষরিক অর্থ হচ্ছে যার রং লাল, দ্য রেড ওয়ান। মানে সে একজন লাল জিন, তার গায়ের রঙের আন্দাজ পাওয়া যায় এখান থেকে। এবং তার মতো যারা লাল জিন আছে তারা সবাই হচ্ছে এই আল আহমারের সৈন্য। এখন এই 2002 সালে একটা আরবি ওয়েবসাইটে একটা আর্টিকেল পোস্ট করা হয়েছিল, খুব ইন্টারেস্টিং আর্টিকেল। পোস্ট করেছিলেন আব্দুল রাজ্জাক নামে একজন ভদ্রলোক। এই আর্টিকেলটা অদ্ভুত এই কারণে যে একজন পজেসড মহিলাকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, একজন মহিলার উপর জিনের ভর হয়েছিল, তার সাথে কিছু প্রশ্ন উত্তর আদান প্রদান করা হয়, এবং সে যে তথ্যগুলো দেয় জিনদের ব্যাপারে তাই নিয়ে ছিল এই আর্টিকেলটা। মহিলা ছিলেন সিরিয়ার দামাস্কাস শহরের বাসিন্দা, এবং তার উত্তরগুলো থেকে জিনদের সমাজের ব্যাপারে একটা বেশ পরিষ্কার ধারণা পাওয়া যায়। আমি এখন প্রশ্নগুলো কয়েকটা বলি এবং মহিলার রেসপন্সে বলছি সাথে। মহিলাকে যে জিন আসল করেছিল তাকে জিজ্ঞেস করা হয়, তোমার নাম কি? জবাবে সে বলে, আমাদের নাম প্রকাশ করা যাবে না, আসল নাম জানলে তুমি আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা মানুষের নাম ধার করে নিজেদের পরিচয় দিই সেই নাম অনুযায়ী। এবং এইরকম মানে আরো বেশ কিছু প্রশ্ন তাকে করা হয়। যেমন সেকেন্ড প্রশ্ন ছিল যে তোমরা কি মানুষের মতো বিভিন্ন দেশে থাকো? এখানে এই মহিলা সেই মিথটা কনফার্ম করেন যে না, আমাদের আলাদা রাজ্য আছে, প্রতি রাজ্যের থাকে আলাদা শাসক। যখন জানতে চাওয়া হয় এই রাজ্যগুলো কেমন, সে বলে প্রতি রাজ্যকে চিহ্নিত করা হয় একটা আলাদা রং দিয়ে। সবুজ জিনদের আলাদা রাজ্য আছে, লাল নীল বা হলুদ জিনদেরও সবার নিজস্ব রাজ্য থাকে। পরবর্তী প্রশ্ন ছিল, পৃথিবীকে তোমরা কিভাবে দেখো? মানুষ যেভাবে দেখে সেভাবেই? সেই জানায় যে তাদের চোখে পৃথিবী দেখা ঝাপসা কুয়াশার মতো, কোনো কিছুই তারা স্পষ্ট করে আলাদা করতে পারে না, এবং কোনো বস্তুর ঠিক গঠনটা কেমন বা সেটার রং কেমন হয় তারা এই পৃথিবীতে আসলে সেটা বুঝতে পারে না।
মানুষের শরীরে ঢুকলে তাদের দৃষ্টি আবার অনেকখানি পরিষ্কার হয়ে যায়, তারা তখন মানুষের চোখ দিয়ে পুরো জিনিসটা দেখতে পারে। সেই সবই ওই মহিলা বলছেন, সব মহিলা বলছেন, কিন্তু মানে ওই আর্টিকেলে দাবি করা হয়েছে যে মহিলা আসলে বলছেন, মহিলা যেই গলায় উত্তর দিচ্ছিলেন সেটা তার গলা ছিল না। এটা কমন আমরা বাংলাদেশেও পাই, কিন্তু উনি যেগুলো বলছেন খুব ইন্টারেস্টিং লাগছে, যেগুলো উনি বলছেন আর কি। মানে যেমন জিনদের রাজ্য, এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক ঘটনা পেয়েছি যে আমাদের অমুককে ওই রাজ্যে নিয়ে গিয়েছিলেন, অমুককে সাথে তারপরে এই ঘটেছিল। কিন্তু উনি যেটা বললেন যে এটা খুব মজার ব্যাপার, যে পৃথিবীকে কিভাবে, মানে এই কোয়েশ্চেনটা মানে খুব কমন একটা কোয়েশ্চেন না, যে বলবো যে পৃথিবীকে তোমরা কেমন করে, তাদের যে আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে সবকিছু দেখা, এটাও বেশ আশ্চর্য একটা ব্যাপার। আমরা কিন্তু কখনো ওদের দিক থেকে জিনিসটা চিন্তা করি না। এবং শেষ যে প্রশ্নটি মহিলাকে করা হয় সেটা ছিল যে জিনরা মানুষের শরীরে কিভাবে ঢোকে। উত্তরে মহিলা যা বলেন সেটা একটু ভয়ঙ্কর এবং শুনলে একটু টেনশন হওয়াটা স্বাভাবিক, যে কিছু কিছু সময় মানুষের শরীরের সাথে তাদের আত্মার সংযোগ দুর্বল হয়ে যায়। যেমন তারা যখন স্বপ্ন দেখে, যখন তারা গভীর ঘুমে থাকে বা যখন তারা অচেতন হয়ে যায়, তখন মানুষের সাথে তাদের আত্মার সংযোগটা একটু দুর্বল হয়ে যায় এবং সেই সুযোগে জিনরা মানুষের শরীরে প্রবেশ করে। এবং এই আর্টিকেলে যে আশ্চর্য ব্যাপারটা আছে ভাই, যে এই পোস্টটা করা হয়েছিল 2002 সালে, এবং এটি করার 2 মাস পরই এই আর্টিকেলটা ইন্টারনেট থেকে সম্পূর্ণভাবে গায়েব হয়ে যায়। এবং এই জিনিসটা কিছু রিসার্চার তাদের বইয়ে নোট করে রেখেছিলেন এবং তারা রেকর্ড রেখেছিলেন বলে আমরা এগুলো জানতে পেরেছি। কিন্তু তারপরে ওই ওয়েবসাইট এবং সবকিছু মানে একদম পৃথিবীর বুক থেকে বেমালুম ভাবে হারিয়ে গেছে। অলরাইট, আমরা খুবই ইন্টারেস্টিং জিনিস শুনছিলাম। এইরকম ধরনের আরো অনেক কথা শুনবো এবং অনেক ধরনের ঘটনা আমরা শুনবো। সুতরাং যেটা করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে এবং এটা কেমন লাগছে সেটা জানি আমাদের SMS করতে হবে। আমাদের SMS পাঠানোর নিয়মটা হচ্ছে যে মোবাইলের মেসেজ সঙ্গে টাইপ করতে হবে ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বার। আপনারা সবাই, আমি জানি মনে মনে ভাবছেন যে কথাটা, যে আমি কেন এখন এই কোশ্চেনটা করছি না। আপনি তো অনেক কথা বললেন, আপনাকে আমি এখন কোয়েশ্চেন করি যে পার্সোনালি এগুলো সবকিছু একদম যদি দূরে সরিয়ে রাখি, তাহলে ব্যক্তিগতভাবে অ্যাজ এ মুসলিম, আমি জানি যে আপনার মুসলিম হিসেবে আপনি জিন আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি, ফাইন, সেটা কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে, আমরা যেগুলো শুনি, এগুলো কত % বিশ্বাস করেন? আমার ধারণা এগুলো ডেফিনেটলি পসিবল, অবশ্যই পসিবল। এবং আমি যেটা বললাম যে আমি যেই সায়েন্টিফিক থিওরিটার কথা বললাম, ওটা এখন ওয়াইডলি অ্যাকসেপ্টেড আসলে। সারা বিশ্বের জ্ঞানী গুণী, আমার চেয়ে অনেক ভালো জানেন এমন বৈজ্ঞানিকরা যেই থিওরিতে বিশ্বাস করেন, সেই থিওরিতে আমার বিশ্বাস করতে আসলে তেমন কোনো সমস্যা নেই। আমারও তো কোনো সমস্যা নেই, আমি বিশ্বাস করি। অ্যাবসলিউটলি। এবং আমার ধারণা যে মানুষের জ্ঞানকে আসলে ওভার এস্টিমেট করা উচিত না। এখন অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, কিন্তু আমরা জানি না দেখে জিনিসগুলো যে এক্সিস্ট করে না এমন কিন্তু একদমই জিনিসটা সেটাই, মানে চোখ বন্ধ থাকলেও প্রলয় ঘটবে, এরকম একটা ব্যাপার আর কি। এনিওয়েজ, আমরা দেখতে পাচ্ছি যে কি বলতে চাচ্ছেন আপনার ভাই, একটু বলেন যদি আমাদেরকে। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। একটু আগে তানজিব ভাই আমাদের বেশ কয়েকটা মানে রেফারেন্স দিলেন। তো আসলে আমার হঠাৎ করে একটা বিষয় আমার মনে পড়ে গেল, সাথে সাথে ওনার ওই বিষয়টা সত্যতা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। এটা আমি লিসেনারদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, কারণ ঘটনাটি হয়তো উনি সিরিয়ার রেফারেন্স দিয়েছেন, আমি নিজেই রেফারেন্স দিচ্ছি। সেটা হচ্ছে মানে আমার সাথে সরাসরি একটা জিনের কথা হয়েছিল, সরাসরি জিনের কথা। এখন লিসেনাররা এটা বিশ্বাস করলে করতে পারেন, না করতে পারেন, তাদের ব্যাপার। সরাসরি জিনের কথা একদম সামনে, চোখের সামনে, রাতের বেলায় আমি তার সাথে সরাসরি কথা বলেছি। কেমন দেখতে? কেমন আমাকে তো দেখতে? আসলে ওনার বয়স উনি বলেছিলেন প্রায় 3500 বছর। আচ্ছা। এবং ওনার মাথায় পাগড়ি ছিল, বড় জুব্বা পরা ছিল, মানুষের মতোই, কিন্তু ওনার হাইট 8 ফুটের মতো ছিল। তো ওনাকে আমি সেম প্রশ্ন করেছিলাম যে আপনারা কোথায় থাকেন? তখন উনি বলেছিল যে তোমাদের মতো এরকম মাটির উপর আমরা থাকি না, আমরা থাকি মাটির থেকে উপরে। আমি তখন বলেছিলাম যে আপনাদের রাজ্যে মানুষকে যায় না? বলতে হ্যাঁ, মানুষ যায়, তবে মানুষ গেলে কোন কোন রাজ্যে তারা লাল আলো দেখে, কোন রাজ্যে নীল আলো দেখে, একটু কালারের কথা বলছিলেন, এরা এরকম দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই একটা বিষয় সত্যতা পাওয়া গেল। আর একটা হলো, আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের রাজ্য কয়টি? তো উনি বলেছিল আমরা পুরো ওয়ার্ল্ডের 7টা রাজ্যে বিভক্ত, তবে 7টা রাজ্যের অধীনে 29টা রাজ্য আছে। এই 29টা রাজ্যের 2টো রাজ্য পরিচালনা করে মুসলিমরা আর 27টা রাজ্য পরিচালনা করে অমুসলিম জিনেরা। এই একটা ব্যাপার। আপনাকে নিজে বলেছেন? হ্যাঁ, নিজে বলেছেন। আমি আর একটা প্রশ্ন করেছিলাম যে পৃথিবীতে আপনারা কোথায় থাকেন? তখন উনি বলেছিল পৃথিবীতে আমরা সমুদ্রের ভিতরে, আমাদের কিছু কিছু শহর আছে দ্বীপে। আমি বললাম মানুষ সেখানে যায় না? বলে যায় মানুষ সেখানে যায়,
কিন্তু সেখানে গেলে আমাদেরকে সাপের আকৃতিতে দেখতে পায়। এই জন্য মানুষ ওই সমস্ত দ্বীপগুলোতে যায় না। রাসেল ভাই খেয়াল করবেন, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ যেটা ব্রাজিল, ব্রাজিলের কিন্তু পাশে স্নেক আইল্যান্ড আছে। আমি এই কিছুদিন আগে এটা আমি জানতাম। স্নেক আইল্যান্ড সম্পর্কে আমি একটু দেখলাম ইউটিউবে। ওখানে কিন্তু প্রতি বর্গ মিটারে একটা করে বিষাক্ত সাপ। ওখানে কিন্তু ব্রাজিলের সরকার কি মিন করছেন? আমি চিন্তা করেছিলাম। ঠিক আছে, একটা প্রশ্ন করেছিলাম রাসেল ভাই যে আপনারা সেকেন্ডে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন? আচ্ছা, এটা আমার মাথায় এতগুলো কোশ্চেন কিন্তু আমি করতে পারতাম না। আমি একদম দেখলাম, একদম চোখের সামনে আসলো, তারপর ঠাস। আমি প্রশ্ন করেছিলাম সেকেন্ডে আপনারা কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন, তো উনি বলেছিলেন তোমাদের হিসাবে আমরা প্রতি সেকেন্ডে 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করি। অলিম্পিকে জয়েন করেন না কেন? বাতাসে ভেসে যান তো আসলে। তো এটাই মানে ওনার এই বিষয়টা শুনে আমার জিনিসটা মনে পড়ে গেল। এক্সেলেন্ট একটা ইনফরমেশন আপনি নিয়ে এসেছেন, অনেক ধন্যবাদ। তো এটার সাথে আমি একটু মিলিয়ে নিলাম আর কি, আসলে অসাধারণ একটা তথ্য। জিনিসটা সবকিছু মিলিয়ে খুবই চমৎকার এবং আসলেই মানে খুবই অদ্ভুত। তো যাই হোক, আমরা আবারও ফিরে যাব আমাদের নতুন অতিথি আরো একজন আছেন তার কাছে। তবে তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে যে মানুষ, এই যে আমি যদি এই প্রসঙ্গ থেকে একটু বেরিয়ে যাই, এই প্রসঙ্গ থেকে যদি বেরিয়ে যাই, আমি যদি একটা কোশ্চেন করি এরকম যে আমার কাছে এরকম হয় যে এটা একটু সাইকোলজির দিকে যাবে, সুতরাং এটা হচ্ছে ঠিক এই একটু অন্য ধরনের প্রশ্ন। যে কোনো মানুষ হয়তো আমার সাথে কথা বলছেন, কথা বলার সময় প্রথমে বললেন যে আচ্ছা আপনাদের ওইখানে যে ঘটনাগুলো ঘটে, মানে আপনারা যেগুলো বলেন সত্যি না মিথ্যা? আচ্ছা, আমি বলি যে যারা বলেন তাদেরকে দেখে আমার অলওয়েজ মনে হয়েছে কি সত্যি, এবং শুনলেও সাধারণত সেটা মনেই হয়। এবং খুব সন্দেহ নেই কিছুক্ষণ তাকে সেটা বলবেন কি জানেন আমার একটা ঘটনা আছে। এখন ব্যাপারটা হচ্ছে সেম ব্যাপারটাই কিন্তু মানে ওনার ব্যাপারে ঘটতে পারে। এই যে মানুষের এই যে এই জিনিসগুলোকে অবিশ্বাস করা, মানে বিশ্বাস করলে মানুষ ইনসিকিউর ফিল করে, সেই জন্য নিজে এরকম রিয়াক্ট করে, নাকি মানে আপনার একদম কি মনে হয়, নাকি আসলে মানুষের এই জিনিসগুলো আসলে ঠিক অপরিচিত কারো মুখ দিয়ে শুনছে এই জন্য বিশ্বাস করছেন না, এরকম কিছু, নাকি মানুষ আসলে সবসময় পজিটিভ জিনিস বিশ্বাস করতে চায়, নেগেটিভ জিনিস বিশ্বাস করতে চায় না? আমার ধারণা ওই অপরিচিত মানুষের ব্যাপারটা তো নিশ্চয়ই আছে এখানে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আসলে এগুলো এমন কিছু ব্যাপার যেগুলো আমার ধারণা যে সম্পূর্ণ মেনে নিলে মানুষের জীবনে চলতে খুব মুশকিল হবে আসলে। মানে এগুলো আসলে এত বড় সত্য যে এগুলোর মুখোমুখি হতে নিলে একটা মানসিকতা থাকা লাগে, যেটা হয়তো সবার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, বা সবার মধ্যে হয়তো এতটা ওপেন মাইন্ডেডনেস থাকে না। এবং আমার ধারণা হচ্ছে যে ওই যে আমি একটু আগে যেটা বললাম যে জাস্ট বিকজ আমরা এখনো কংক্রিটলি কোনো কিছু জানি না তার মানে না যে আমরা সেটা জানবো না ফিউচারে। এবং এজন্য এই জিনিসগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া উচিত নয়। এবং যারা দেখেছে অথবা যারা এক্সপিরিয়েন্স করেছে তাদের কাছ থেকে যদি আমরা বরং তথ্য সংগ্রহ করে আমাদের নিজেদের সিদ্ধান্তে আসতে পারি, সেটা বোধহয় বেটার হয়। ওকে, আফনান ভাইয়ের জিনিসটা দেখা হলো কিভাবে, যে একজন কোশ্চেন করেছেন, আফনান ভাই যখন পরবর্তীতে আবার কিছুক্ষণ পরে আবার যখন আসবেন তখন আমরা এই বিষয়ে শুনবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার কিবোর্ড পড়ে গেছে হাত থেকে। অলরাইট, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকজন আমাদের এখানে আছেন, মিউজিশিয়ান বেসিক্যালি, তিনি হচ্ছেন মাহের, এবং আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনবো যেটা আপনার সাথে ঘটা। মাহের, হ্যাঁ, বেসিক্যালি আমার সাথে ঘটা। ওকে, তো দ্য থিং ইজ আমার সাথে না, এখানে হলো গিয়ে আমার ব্যান্ডের অ্যাকচুয়ালি যারা যারা আছে সবার সাথে আর কি আমরা এক্সপিরিয়েন্স এখনো করি। আচ্ছা, এখনো কি হয় আসলে? আচ্ছা, যেটা হলো গিয়ে যে ফার্স্ট অফ অল বলি আমি মাহের। থিং ইজ হ্যালো রাসেল ভাই, হ্যালো তানজিম ভাই, হ্যালো মাসুম ভাই, অ্যান্ড হ্যালো লিসেনার্স। সেটা হলো গিয়ে যে ভাইয়া আমরা এটা এক্সপিরিয়েন্স করি যখন থেকে বেসিক্যালি আমাদের ভোকাল যে তার নাম আমি একটু টুইট করে বলতেছি সবার নাম, তার নাম হলো গিয়ে অর্ক, আমাদের ভোকালের নাম। সো আমাদের ভোকালের বাসাটা যদি আমি ডিসক্রাইব করি, সেটা হলো গিয়ে যে অনেক পুরানো একটা বাসা। আমি প্লেসটাও একটু ঠিক করলাম, সেটা উত্তরায় বলতেছি। মানে সবকিছু রিয়েল না, মানে নাম বাসা সবকিছু তো ফেক, এটা কিছু বুঝে না, ঘটনাটা শুধুমাত্র ঘটনাটা সত্যি। সেটা হলো গিয়ে যে অল্প বাসাটা অ্যাকচুয়ালি অনেক পুরানো একটা বাসা। ইটস লাইক আপনার 1973-74 এর দিকে ডেভেলপ করা। বাসার সামনে উঠোন আছে এন্ড এভরিথিং। আমরা যেখানটায় প্র্যাকটিস করি সেটা হলো গিয়ে উঠোনটার একটু সামনে একটা ছোট একটা কুড়ে ঘর বলবো না, মানে একটা ছোট একটা রুম আছে যেখানে অর্কর দাদা আগে থাকতো, এরপরে অর্কর ফুপি থাকতো।
দেন ওখানে এখন আর কেউ থাকে না, কারণ দুজনই মারা গিয়েছেন। আমরা ওখানে প্র্যাকটিস করি। তো ঘটনাটা আসলে শুরু হয় আমরা যেদিন থেকে ডিসাইড করি যে আমরা ওইখানে প্র্যাকটিস করবো, নিজেদের প্র্যাকটিস প্যাড এন্ড এভরিথিং, আমরা ওইখানে আমাদের ইকুইপমেন্ট নিয়ে আসি। ফার্স্টে একটু একটা জিনিস বলে নেই যে অর্কর দাদা অ্যাকচুয়ালি যতদূর আমি জানি, এবং আমি সেটা হলো যে অর্কর দাদা আগে জিন পালতেন, এবং সে পাস টাইপের লোক ছিলেন, পাসই ছিলেন, তার অলৌকিক ক্ষমতা টাইপের কিছু ছিল আর কি, এটা এলাকাবাসীর ধারণা, এবং ধার্মিক হিসেবে সবাই তাকে জানতেন। ধার্মিক হিসাবেই তাকে সবাই জানতেন। এরপর যেটা হলো যে যখন অর্কর দাদা মারা যায়, তখন ওই রুমটায় থাকতো হলো গিয়ে অর্কের ফুপি। তো ফুপি ছিলেন রাইটার। তো যেটা হয় যে ফুপি হঠাৎ করে 2 দিনের জন্য বাসা থেকে কাউকে না বলে, অর্করা জয়েন্ট ফ্যামিলি, ওই বাসায় সবাই থাকে, না বলে চলে যায়। তো ভাবে যে ওকে রাইটার মানুষ হয়তো বা কোথাও গেছে, খুঁজে, বাট মনে করে যে ওকে এসে পড়বে, মানে উনি এই জিনিসগুলো আগেও করত। বাট 2 দিন পরে যেটা হয় সেটা হলো গিয়ে যে 2 দিন পরে ফুপির লাশটা ওই রুমে পাওয়া যায়, এবং এখনো পর্যন্ত আসলে জানা যায়নি যে উনি কিভাবে মারা গেছেন। আচ্ছা, ওকে। সো এটা হলো যে আর কি বেসিক একবারে আমাদের মানে ওই জায়গাটার বর্ণনা দিলাম। এরপর হলো গিয়ে যে যখন আমরা প্র্যাকটিস করি রাসেল ভাই, সেটা হলো গিয়ে যে আমরা পুরো সবকিছু গোছগাছ করি, একটা প্র্যাকটিস প্যাড যেরকম হয় ওরকম ভাবে আমরা জিনিসগুলো সেট করি। ফার্স্ট অফ অল আমরা যেটা প্রেশার খেলাম, আমাদের এলাকাবাসী আমাদের বলতেছিল যে তোমরা যেহেতু এই রুমটা ইউজ করবা, তোমরা একটু মিলাট টিলাট করে নিও আর কি, মানে ভালো না। তো আমরা তখন তোয়াক্কা করিনি আর কি, আমরা উড়িয়ে দিচ্ছি জিনিসটা। সো ফার্স্ট ইনসিডেন্ট যদি বলি যে সেটা হলো গিয়ে যে আমাদের প্র্যাকটিস প্যাডে পানি উঠে যেত, মানে আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট এটার জন্য নষ্ট হয়েছে। আমরা ফার্স্টে মনে করছি যে ওকে প্রবলি ড্রেনের লিকেজ ছিল এভরিথিং। আমরা আরো কাজ করছি, সিমেন্ট দিছি, বালু দিছি, আমরা আর একটু উঁচু করছি প্র্যাকটিস প্যাডটা, বাট কোনো কাজ হয়নি। এখনো অ্যাকচুয়ালি আমরা জায়গাগুলো ড্যাম্প পাই। আচ্ছা, ঠিক আছে, এটা একটা। সেকেন্ড হলো গিয়ে যে আমরা যখন প্র্যাকটিস একদিন করতে গেছি রাসেল ভাই, এটা খুবই ইন্টারেস্টিং যে ওইখানে কিছু ড্রয়ার ছিল। আমরা ওই ড্রয়ারে যেটা হলো গিয়ে যে আমরা সাধারণত স্টিক্স এই জিনিসগুলো রাখতাম, আমাদের স্ট্রিংস। ওইখানে আমি একদিন পিক রাখি। সো পিক আমি যখন বাজাতে যাই, আমি আমার পিকটা যখন নিতে যাই, তখন ওখানে অ্যাকচুয়ালি একটা কাগজ পাই। আচ্ছা, কাগজটা হলো গিয়ে খুব বিচ্ছিরি, মানে খুবই বিচ্ছিরি একটা আরবি হাতের লেখা। সো আমরা লাইক একজনের কোয়েশ্চেন করতেছি এই জিনিসটা কে রাখছে এখানে, এবং মানে সবাই বলতেছে যে জানি না এই জিনিস কোথেকে আসছে। পরে যেটা হলো গিয়ে যে অর্ক ওর এলাকার একটা হুজুরকে দেখায় যে অ্যাকচুয়ালি এখানে কি লেখা, সেন্স আমরা আরবি পড়তে পারি না বা মিনিং জানি না, কি মানে কি লেখা অ্যাকচুয়ালি এখানে। হুজুর যেটা বললো যে জিন মানুষকে যদি ধরে তাহলে গোসল করানোর নিয়মটা, ওই জিনিসটা ওইখানে লেখা। And we don't have any idea মানে কে পাঠালো বা কেন আসলো ওইখানে, বা পয়েন্টটা কি। আর রাসেল ভাই, আমরা যখন ওই রুমে অ্যাকচুয়ালি ঢুকি, আমরা যতই এনার্জি নিয়ে ঢুকি না কেন যে আজকে বাজাবো, মানে উইল প্লে মিউজিক লাইক ক্রেজি, আমরা কেউ বাজাতে পারি না, আমরা খুবই ডিমোরালাইজ হয়ে যাই ওখানে ঢুকে। গন্ডগোল কি হতো তখন নিজেদের মধ্যে? রাসেল ভাই অ্যাকচুয়ালি আমাদের ওখানে যখন আমরা প্র্যাকটিস করা শুরু করি, আমাদের ব্যান্ডের অ্যাকচুয়ালি অনেক কিছু ভাঙা শুরু করে এখান থেকে। এবং মানে আপনার কখনো মনে হয়েছে যে এটার পেছনেও কারণ আসলে ওইটাই? আই গেস রাসেল ভাই, কারণ জিনিসটা হলো যে হয়তোবা 1-2 বার জিনিসটা হলে দেখা যেত যে আমরা যখন ফ্রেন্ড বারবার লাইক আমরা অনেক ক্লোজ ফ্রেন্ডরা মিলে ব্যান্ডটা করছি অ্যাকচুয়ালি। সো দেখা যায় যে সবার সাথে সবার একটা প্রবলেম হইতেছে। ক্লোজ ফ্রেন্ড হলে তো প্রবলেম হওয়ার কথা না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু জিনিসটাকে আপনি একাই ফিল করতেন না, অন্যরাও ফিল করতো? সবাই ফিল করতো, এবং সবার চেয়ে স্ট্রংলি যে ফিল করতো ওটা হলো গিয়ে অর্ক। আচ্ছা, ও এখনো, আমি খুবই রিসেন্ট একটা ইনসিডেন্ট বলি যে আমি অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সাথে মিট করার জন্য আমি দেশের বাইরে যেতে চাচ্ছিলাম। সো আমি যেদিন ভিসা অ্যাপ্লাই করবো, আমি ওই দিন অর্ক বাসায় ছিলাম। এন্ড অর্ক আমার বলতেছিল আমি ওই বাসাটাতেই, এবং আমরা বারান্দায় দাঁড়ায় আছি, আমরা গিটার টিটার বাজাচ্ছি, মজা করতেছি। অর্ক আমার বলতেছে যে তোর ভিসাটা না হবে না,
তো আমি বললাম যে কেন, তো আমি হাসতেছি, বলতে তোর ভিসা হবে না, তুই যাইতে পারবি না, তুই আমাদের সাথে সারা জীবন বাজাবি। তো আমি হাসতেছি, আমি বললাম যে ঠিক আছে যাই হোক আমি যাই, আমি আমার ভিসা অ্যাপ্লাই করতে হবে, আমি সময় চলে যাচ্ছে। বিশ্বাস করবেন না রাসেল ভাই, 5 মিনিট পরে আমার চিন্তাই হয়, আমার ওখানে পাসপোর্ট অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস সব ছিল, আমার সবকিছু চলে যায়। পরে আমি অর্ককে ফোন দিই, অর্ক আসে, ফোন বলে যে দোস্ত আমি বুঝতেছিলাম আমার এরকম একটা ফিল করেছেন। And I don't know, মানে and plenty of stories আছে এরকম ধরনের ছোট ছোট, মানে কার সাথে কেন হচ্ছে, মানে আমরা এখনো কোনো এক্সপ্লেনেশন পাইনি। আমরা বলবো না যে আমরা কিছু দেখি বা, বাট একটা জিনিস আমরা ফিল করি ওইখানে থাকে, মানে আমি বুঝতে পেরেছি। এবং এটা হচ্ছে আপনার একটা বিরাট কারণ আপনি মনে করেন যে সবার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ার এবং এই যে যা কিছু মানে বলছিলেন যে আপনাদের মানে একজনের সাথে আরেকজনের যে প্রবলেম গুলো এবং সবকিছুর উৎপত্তি আপনি বলতে পারেন যে কোন একটা অন্য কোন শক্তি যেটা ঠিক আসলে আপনাদের কারণে। এবং খুব ওই যে অদ্ভুত লেগেছে আমার কাছে, এরকম আমি শুনেছিলাম আরো অনেক জায়গাতে যে মানে প্রচন্ড মানে অল্পের মধ্যে টায়ার্ড হয়ে যাচ্ছেন, এনার্জি থাকছে না, এই ব্যাপারগুলো কিন্তু খুবই খুবই মানে করার মতো, পয়েন্ট করার মতন। আমরা এই জায়গাতে একটু তানজিমের কাছে যাই এবং আমি একটু জিজ্ঞেস করি আপনাকে শুধুমাত্র একটা কথা, সেটা হচ্ছে যে এই যে মানুষজনের সাথে যে এনাদের মানে মানুষের যে এনকাউন্টার করে বা এই যে মানুষজনের সাথে যে এই ব্যাপারগুলো ঘটে, মানে কেন মানে এটা ঘটে কেন, কি মনে হয় আপনার? এটাতে মানে ঘটে, মানে এটা তো ওনাদের এটা যারা এগুলো ঘটাচ্ছেন এটা তো তাদের কোনো প্রফেশন হতে পারে না, মানে কেন ঘটে? এই ব্যাপারে একটা ব্যাখ্যা এরকম করা যেতে পারে যে আমরা যখন সুপারন্যাচারাল প্রাণীদের কথা চিন্তা করি, ওই জিনদের কথা বলবি, অভূতদের কথা বলবি, ডিমনদের কথা বলি, তো আমরা তখন তাদের চিন্তা ভাবনাটা বোঝার চেষ্টা করি আসলে মানুষের লজিক দিয়ে, যে আমরা মানুষ খুবই ভালো, হ্যাঁ, এক ধরনের যুক্তি দিয়ে চিন্তা করি সব সময়। মানুষের সবার, আপনি পৃথিবীর যে অংশে যাবেন আপনি দেখবেন একটা মানুষের সাথে আপনার কোনো না কোনো ভাবে চিন্তা মিলে যাচ্ছে, কারণ মানুষের চিন্তা করার একটা প্যাটার্ন আছে। কিন্তু এই ধরনের প্রাণীরা, ওদের চিন্তা ভাবনা করার ধরন কিন্তু একদম আলাদা হবে। আসলে আমাদের কাছে যে জিনিসটা যৌক্তিক মনে হবে বা আমাদের কাছে যে জিনিসটা মনে হবে যে এটাই নর্মাল, ওদের কাছে সেই জিনিসটা স্বাভাবিক নাও মনে হতে পারে, কিন্তু একদম, কারণ ওরা এমন ধরনের প্রাণী যাদেরকে বোঝা আসলে আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়, অথবা আমাদের সাথে ওদের চিন্তা ভাবনা হয়তো কখনোই মিলবে না। যে কারণে ওই আমরা প্রায় দেখি যে আমরা প্রায় এরকম একটা অভিযোগ শুনি যে জিনদের যদি এতই ক্ষমতা থাকে বা এত কিছু করতে পারে ওরা, তাহলে ওরা কেন আমাদের সাথে সরাসরি কথা বলে না, কেন ওরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করে না? এখানে আমার একটা বক্তব্য হচ্ছে যে হয়তো ওরা যেগুলো করছে, যে এভাবে দেখা দিচ্ছে অথবা একজনের শরীরে ঢুকছে বা ওইভাবে কথা বলার চেষ্টা করছে, হয়তো এগুলোই ওদের যোগাযোগ করার চেষ্টা। ধরুন আপনি একজন মানুষ হিসেবে যদি একটা পিঁপড়ার সাথে কথা বলার চেষ্টা করেন, পিঁপড়া কিন্তু আপনার ভাষা বুঝবে না এবং আপনি পিঁপড়ার সাথে কমিউনিকেট করতে পারবেন। তেমনি জিনরা একটা সম্পূর্ণ আলাদা টাইপের প্রাণী দেখে হয়তো ওদের সাথে আমাদের কমিউনিকেশন করার মেথডটা মেলে না, এই জন্য হয়তো এই জিনিসগুলো এভাবে হতে থাকে। একদম, খুবই 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 ভালো লাগলো আমার কাছে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের একটা এপিসোডে এসেছিলেন সাগর ভাই, উনি আমাদের জানিয়েছেন এইমাত্র প্রথম দিকের একদম 2010-এ উনি এসেছিলেন। উনি বলছিলেন যে জিনের সাথে একবার তারও এরকম কথা বলার সুযোগ হয়েছিল এবং তিনি যেটা শুনেছিলেন প্রশ্ন করে জানতে পেরেছিলেন যে তাদের নাকি উচ্চতা মানে প্রায় 15 ফিটের মতন এবং তাদের জগৎ আছে এবং তাদের সেখানে তাদের বিভিন্ন সমস্যার কথা নাকি আলাপ হয়েছিল। তো এই ব্যাপারগুলো অদ্ভুত। অনেক আমি এরকমও শুনেছি যে জিন নাকি অনেকে স্বপ্নতেও দেখে, খুবই অদ্ভুত ব্যাপার, এই জিনিসটা খুবই অদ্ভুত ব্যাপার। মানে অথবা আমি হয়তো দেখতে পাচ্ছি যা তা হয়তো আমার চোখ একটা ইমেজ ক্রিয়েট করছে, হয়তো সেই ইমেজটা আসলে এক্সিস্টই করে না, মানে আমার চোখ ক্রিয়েট করছে এবং হয়তো অন্য কোন রকমের কিছু একটা যেটা আমার চোখে আসলে ওইভাবে আসছে বা আমি সেইভাবেই দেখতে পাচ্ছি, আমি এর বাইরে যেতে পারি না। অনেক কিছু হতে পারে। আমরা আবারও ফিরে আসবো, আমাদের আরো একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হচ্ছে। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার, আমি ওসমান, আমি এসেছি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে। তো আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আজ থেকে 5-6 বছর আগে। এটা আমার এক কলিগের ফ্রেন্ডের সাথে। 5-6 বছর আগে আমার কলিগের ফ্রেন্ডের একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে উনি ডিপ্লোমা করছিলেন। আচ্ছা। তো তখন পরিচয় হওয়ার পরে মেয়েটাকে তার পছন্দ করা শুরু হয়। তো প্রথমত মেয়েটি তাকে মানে তার যে প্রপোজালটা রিজেক্ট করে ফেলে। তো আমার কলিগ পরবর্তীতে মেয়েটাকে অনেকভাবে বুঝিয়ে বললেন যে ছেলেটা অনেক ভালো এবং
তুমি চাইলে তার সাথে সম্পর্ক করতে পারো। এবং তারা পরবর্তীতে তাদের রিলেশন বিল্ড আপ হয়, তখন ফাইনালি দে গট ম্যারিড, তারা বিয়ে করে। কিন্তু সমস্যা যে এখানে দাঁড়ায়, মেয়েটির বাবা মা বিয়েটাকে আসলে মেনে নিতে পারেনি, কিন্তু ছেলেটির বাবা মা বিয়েটাকে নর্মালি মেনে নেয় এবং তারা বিয়ের কিছুদিন পরেই তাদের গ্রামের বাড়িতে শিফট হয়ে যায়। তো শিফট হয়ে যাওয়ার পরে শুরুতের দিকে বা মেয়েটার কোনো ধরনের কোনো অ্যাটিটিউডের বা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কিন্তু 4-5 মাস পরে মেয়েটি তার বাড়িতে মানে তার প্যারেন্টসের সাথে দেখা করার জন্য তার খুব এক্সাইটেড হয়ে যায়, সে খুব দেখা করতে চায়। কিন্তু তখন ছেলেটি বলে যে আসলে এই মুহূর্তে আসলে দেখা করাটা সম্ভব না, কারণ যেহেতু তারা এখনো বিয়েটা মেনে নেয়নি। তো যাই হোক, তো বলে যে না, এখন দেখা করা যাবে না। তো এখানে কনভারসেশন শেষ হয়ে যায়। কিন্তু কোন একদিন তারা তাদের ফ্যামিলির সবাই একটি ওয়েডিং প্রোগ্রামে যায়, কিন্তু মেয়েটি তখন বাসায় একাই থাকে, সে ওয়েডিং এ যায় না। তো তারা সেই প্রোগ্রাম থেকে বাড়িতে যখন ফিরে, তখন তারা দেখছে যে মানে অনেকক্ষণ ধরে গেট নক করছে, মানে একটা গ্রামের বাড়িতে। তো বাড়িটা একটা আসলে বেসিক্যালি একটা টিন শেটের একটা পাশে দেওয়ার উপরে টিনের একটা বাড়ি। তো তারা অনেকক্ষণ ধরে নক করছিলেন, কিন্তু গেটটা মেয়েটা খোলে না। তো গেটটা ছিল আসলে একটা স্টিলের একটা গেট। তো অনেকক্ষণ চেষ্টা করার পর খুলছে না। তার পিছন দিয়ে তার চেক করার চেষ্টা করলো যে আসলে কি হচ্ছে ভিতরে, আসলে মেয়েটি আসলে আদৌ আছে কিনা বা কি কোনো প্রবলেম হয়েছে কিনা। তো তখন ওই ছেলেটি দেখলো যে মেয়েটি she was hanging in the ceiling fan, সে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এবং তারা খুব কষ্ট করে পরবর্তীতে তারা গেটটা খুললো, এবং খোলার পরে মেয়েটি অলরেডি she was totally senseless, সে টোটালি তার কোনো সেন্স ছিল না। এবং তার সাথে সাথে তারা লোকাল একটি হসপিটালাইজ করলেন, কিন্তু হসপিটাল থেকে বলা হলো যে আপনারা শহরের বড় কোনো হসপিটালে নিয়ে যান। বেসিক্যালি এখানে আসলে এটা কোনো ট্রিটমেন্ট নাই। বেসিক্যালি যেহেতু ঘাড়ের পিছনের যে অংশটা, তার অনেকটা অংশই হয়তো বা ক্ষত হয়ে গেছে, এটা ডিফেক্টেড হয়ে গেছে। এখন এটা কোনো ট্রিটমেন্ট হবে না, এখানে তারা করতে পারবে না। তো পরবর্তীতে তারা বড় হসপিটাল নিয়ে যায়, এবং সেখানে মোটামুটি অ্যারাউন্ড 24 আওয়ার্স এর মতো মেয়েটিকে ওখানে মানে চেষ্টা করা হয়, তাকে কৃত্রিম ভাবে ওখানে রাখা হয়। একদিন পরে দেন মেয়েটি মারা যায়। এবং মেয়েটি মারা যাওয়ার পরে ছেলেটি তো টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, খুব স্বাভাবিক। এবং 4 to 5 days he didn't take any single food, মানে সে কোনো কিছু খায় না, তার খুবই খারাপ অবস্থা। তো তার কয়েকদিন পরে আমার কলিগ তার সাথে এক রাত্রেবেলা তার বাসায় গিয়ে থাকতে যায়, এবং এক রাত্রেবেলা তারা দেখছে যে হঠাৎ করে খুব নূপুরের আওয়াজ। কারণ বেসিক্যালি মেয়েটি সে নূপুর পরে বাড়িতে ঘোরাফেরা করত, এবং তার রুমের পাশ থেকে খুব ক্লোজলি আসলে সাউন্ডটা আসছিল। এবং এটা দেখে আসলে আমার কলিগ এবং তার ফ্রেন্ড দুজনে খুব ভয় পেয়ে যায়, এবং সাথে সাথে তার প্যারেন্টস কে ডাকে যে বাবা এরকম আমি দেখছি, শুনছি। তো তারাও জিনিসটা দেখতে মানে শুনছে যে আসলে খুব এত নুপুরের আওয়াজ এত রাত্রবেলা, তখন 11-12টার সময় আসলে নুপুরের আওয়াজ শোনাটা আসলে ইটস ভেরি খুবই একটা বিস্ময়কর একটা ব্যাপার। তো যাই হোক, তো পরবর্তীতে আমার কলিগ সে খুবই সাহসী একটা লোক ছিল আর কি, ভেরি মানে ব্রেভ আর কি। তো সে দরজা খুলে আসলে দেখতে চায় যে আসলে কি হচ্ছে, আসলে বাইরে কিছু আছে নাকি। তো দরজা যখন খুলে উনি দেখলেন যে হঠাৎ করে কোনো একটা জিনিস একটা স্পিডি ভাবে একটা ফোর্স তার চোখের সামনে দিয়ে দ্রুত চলে গেল। এবং এটা দেখে সে আরো মানে এক্সাইটেড হয়ে গেল যে আসলে ভিতরে কি হচ্ছে, আমি একটু সামনে এগিয়ে দেখি ভালোভাবে। হ্যাঁ রাইট। তো তারপর তার ওই ছেলের যে তার ফ্রেন্ডের বাবা মা বললো যে না, তুমি ওখানে আর যেও না, বিকজ এখন অনেক কিছু হতে পারে। সো রাত্রেবেলা এরকম একটা টাইমে অথবা একটা বাজে একটা ফোর্স হতে পারে, সো ডোন্ট নিড টু গো ওভার। তো ওই রিকোয়েস্টের কারণে সে আর ওখানে যায়। তো তার কিছুদিন পরে আবার ওই ছেলেটা প্রায় দেখে যে সে শুয়ে আছে, তার পাশে মেয়েটি মানে দিনের বেলা বা যে কোনো টাইমে দেখছে যে মেয়েটি তার পাশে শুয়ে হাসছে, একদম জলজ্যান্ত ভাবে দেখছে যে একই ভাবে ওই মেয়েটা সেম অবস্থা, জীবিত অবস্থা যেরকম ছিল সেরকম হাসছে, এবং এটা প্রায় সে দেখছে। তো জিনিসটা আসলে ফার্স্টে সবাই ভাবলো যে এটা হতেই পারে, বা যেহেতু তার ওয়াইফের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আরো মজার বিষয় হচ্ছে এখানে কোনোভাবে এটা রিলেভেন্ট করা সম্ভব হচ্ছে না আমার কলিগের সাথে, বিকজ আমার কলিগ হচ্ছে জাস্ট তাদের সাথে ওই রিলেশনশিপ বিল্ড আপ করার যে ব্যাপারটা উনি করেছেন, যেহেতু মেয়েটার সাথে তার ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল না। আমার কলিগ সেম জিনিসটাই দেখছে, অ্যাজ এ সেম ইট ইজ লাইক তার ফ্রেন্ড যেভাবে দুজন যা দেখছেন একই রকম ভাবে দেখছে। তো তখন আমার কলিগ আরো ভয় পেয়ে যায়, আসলে আমার সাথে কোনোভাবেই হওয়া সম্ভব। তো যাই হোক, কিছুদিন পরে মেয়েটি ওই ছেলেটি অন্য জায়গায় বিয়ে করে, এবং মোটামুটি আস্তে আস্তে কিছুটা সমস্যার সমাধান হয়, বাট স্টিল নাও মাই কলিগ কুড সিন লাইক মেয়েটা এখনো দেখে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দেখেন যে এটা কি কোনো প্রবলেম হয় তারপরে দেখার পরে? না, এটা দেখার পরে আসলে বেসিক্যালি সে কোনো ধরনের আসলে তার সাথে কোনো ধরনের ক্ষতি বা কিছু করতে চায় না। মানে এটা হয়তো বা তাকে কোনো একটা মেসেজ দিতে চায় কিনা এটাও হতে পারে, বাট ইনফ্যাক্ট মানে তার কোনো ক্ষতি করানোর বিধায় আসলে জিনিসটা হি ইজ নট টেকিং ইট সিরিয়াসলি। রাইট। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যে মেয়েটি আসলে আগে থেকে তার সুইসাইড অ্যাটেম্পের একটা ব্যাপার অনেক আগে ছিল, টেন্ডেন্সি ছিল। এটা আসলে মেয়েটি মারা যাওয়ার পরে তার বাবা মার থেকে শুনতে পায়, এরপরে আসলে ঘটনাটা এভাবেই চলে। তো এই আর কি মোটামুটি রাসেল ভাই, এটাই আমার ঘটনা ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার আগে উনি ঘটনা বলার আগে আমরা কিছু SMS পড়ে ফেলতে চাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। ধন্যবাদ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। তো রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা সিলেটের জকিগঞ্জের একটি ঘটনা। আমি সিলেটে যখন ক্লাস নিতে গিয়েছিলাম, তো ওখানে আমি একজনের কাছ থেকে এই ঘটনাটি শেয়ার করেছিলাম। তো ওর আপন চাচাতো ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং সে নিজেও সেটি দেখেছে। আমাকে যেটা বলেছিল সে নিজেও এটি দেখেছে। আচ্ছা। তো ঘটনাটি সেটা হচ্ছে ওর যে চাচাতো ভাই, উনি সরাসরি কোনো ব্ল্যাক ম্যাজিক করতেন না, তবে যারা ব্ল্যাক ম্যাজিক করতেন তাদেরকে উনি সহযোগিতা করতেন। কারণ দেখা যাচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক করেন অনেক সময় অনেক জিনিস বলে যে তুমি এটা শ্মশানে রেখে আসবা, এটা গোরস্থানে রেখে আসবে, এটা এখানে, ওটা ওখানে, এটা করবা। তো উনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজগুলো উনি করতেন। তো এটা ওনার পরিবার থেকে অনেকবার বলা হয়েছিল এই কাজগুলো না করতে, কিন্তু আসলে টাকার লোভে উনি আসলে এটা ছাড়তে পারেননি। এবং উনি অনেক সাহসী ছিলেন এবং টাকাও নিশ্চয়ই এসছে অনেক। হ্যাঁ, অনেক টাকা উনি ইনকাম করেছেন, কিন্তু টাকাগুলো আসলে কেন জানি এগুলো রাখতে পারেন নাই। এগুলো থাকে না আসলে এই ধরনের টাকাগুলো। যাই হোক, তো উনি প্রথম ওনার একটি ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে যে ওনাকে একবার বলা হলো একটি মন্দিরে গিয়ে মন্দিরের মূর্তির সঙ্গে একটি তাবিজ জাতীয় কিছু ঝুলিয়ে রেখে আসতে। তো উনি সেখানে গেলেন। মানে বলা ছিল যে সেটা অবশ্যই আমাবস্যার রাত হতে হবে এবং একা যেতে হবে। তো উনি আমাবস্যার রাতে একাই গেলেন মন্দিরের, মানে মন্দিরটা ছিল মানে একেবারে গ্রাম এলাকায় মন্দিরটা ছিল। আর মন্দিরের বাইরে একটা লোহার গেটও ছিল। তো উনি গেটটা খোলা ছিল মোটামুটি, উনি গেটটা খুলে ভিতরে ঢুকলেন। ঠিক যথারীতি উনি ঠিক ওনার যে কাজটা মন্দিরের বইপূর্তির গলার সঙ্গে ওই তাবিজ জাতীয় যে জিনিসটা ওটা রেখে যেই না মানে পেছন দিকে ঘুরেছেন, হঠাৎ উনি ফিল করলেন যে শক্ত দুটো হাত ওনার কাঁধের উপরে রাখলো, মানে হাত দুটো ওনার কাঁধের উপরে কে যেন রেখেছে এবং ওনার কাঁধটা চেপে ধরেছে। উনি আর পিছন দিকে ঘুরে তাকালেন না, উনি মানে প্রচন্ড মানে শক্তি দিয়ে ওখান থেকে ছুটে দৌড় দিলেন। কিন্তু দৌড় দেওয়ার উনি যখন আগাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন মন্দিরের ওই গেটটি ক্যাচ ক্যাচ শব্দে বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়েও গেল। উনি অনেক সাহসী ছিলেন, উনি ওই গেটের মানে টপকিয়েই উনি ওখান থেকে বাড়িতে চলে আসেন। এটা রাসেল ভাই আর একটা ঘটনা, সেটা হচ্ছে উনি এই টাইপের আর একটা কাজ করার জন্য যখন ওনার যিনি গুরু, ওই যার কাছ থেকে উনি এই সমস্ত শিক্ষা নিয়েছেন যে এই কয়টা কাজ করতে হবে, যিনি এই কাজের দায়িত্ব দেন, উনি একদিন বললেন তোমাকে শ্মশানে যেতে হবে। তুমি আজকে মানে এই কাজগুলো অধিকাংশ আমাবস্যা রাত্রি করা হতো আর কি। তোমাকে আজকে শ্মশানে যেতে হবে। তুমি আজকে শ্মশানে যাওয়ার পরে দেখবা যে 4টি লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। তোমাকে এই 4টি পেরেক আমি দিলাম, তুমি লাশের মাথার উপর থেকে কাপড়টি সরিয়ে ওই পেরেকটি ওর মুখের মধ্যে দিয়ে আসবা। কিভাবে দিব? এটা কি সম্ভব? বললো যে তুমি মুখের উপর থেকে কাপড় সরানো মাত্র এই লাশটা চোখ খুলে এমনিতেই হা করবে এবং ওর মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে তুমি দেখবে যে ও নিজে এটা গিলে ফেলছে। তুমি বলে এটা কিভাবে সম্ভব? বলে না, তুমি এটা এইভাবেই সম্ভব, তুমি ভয় পেও না, তুমি যাও। তো সত্যি উনি গেলেন এবং উনি যাওয়ার আগে প্রশ্ন করলেন যে 4টা লাশের সাথে আত্মীয় স্বজন থাকবে, তারা লাশটা পুরাতে এসেছেন শ্মশানে। বলে না, ওখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না, তুমি 4টা লাশই শুধু দেখবা, আর কোনো কিছুই দেখবা না। সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন সত্যি 4টা লাশ শোয়ানো। তো সাহস করে প্রথম লাশের উপর থেকে কাপড়টি সরালেন, দেখলো মানুষেরই লাশ, মানুষের মতো, এমন বিভৎস কিছু না। কিন্তু সরানো মাত্র জেনে উনি হাত থেকে পেরেক বের করেছেন, দেখলো হঠাৎ করে ওই লাশটি চোখ খুললে বড় আকৃতির এমন হা করেছে, এটা মানুষের স্বাভাবিক হাটা এত বড় হয় না, বড় হা করেছে। এবং উনি সাথে সাথে পেরেকটা দেয়া মাত্রই উনি দেখলেন যে হাটা বন্ধ হয়ে গেল এবং মানে আমরা যেভাবে বিস্কুট খাই ঠিক যেভাবে, ওইভাবে ওই লাশটি পেরেকটা মানে মচমচ শব্দ করে মানে গিলে ফেললো। এইভাবে পরের লাশ ঠিক সেম ঘটনা। 4টা লাশের সাথে উনি এইভাবে বিশ্বাস করে কঠিন এমন অদ্ভুত। হ্যাঁ, 4টা লাশের সাথে উনি এটা করে উনি পিছনে যখন হাঁটা শুরু করলেন, হঠাৎ করে উনি ফিল করলেন ওই যে 4টি লাশ, ওই লাশ উনার পিছনে হাঁটা শুরু করেছে। তো উনি আর দেরি না করে দৌড়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে উনার দরজায় এবং জানালায় দেখে অনবরত কারা যেন করা নাচছে এবং ওনাদের বাবা মার যে কণ্ঠ, এই কণ্ঠে
তাকে ডাকছে, দরজা খোল, কোথায় গিয়েছিলি, জরুরি দরকার আছে, কিন্তু উনি কিছুতেই দরজা খোলেন নাই। সকালবেলা উনি যখন দরজাটি খোলেন তখন দেখে অসংখ্য কাক ওনার দরজার সামনে মরে পড়ে আছে। আচ্ছা, এটা রাসেল ভাই দুটো ঘটনা ছিল, কিন্তু উনি কিন্তু মাত্র 25 কি 26 বছর বয়সে উনি মারা যান। উনি যখন মারা যান তখন আমার কাছে যে ছেলেটা বলেছে আর কি, ও নিজের দেখা আর কি, আমি জানি না হয়তো বা এই টাইপের ঘটনা এখানে অনেকে হয়তো শুনে থাকবেন, কিন্তু আমি আজকে একটু মানে মোর স্পেসিফিক করে বলতে চাচ্ছি আর কি, যে ওর বর্ণনা অনুযায়ী অদ্ভুত ধরনের একটা মোটা ভয়ঙ্কর কালো সাপ ওর লাশের পাশে এসে বসে আছে। আচ্ছা, এখন কেউ ওর লাশ মানে গোসল করার মতো দূরের কথা, কাছে যাওয়ারই সাহস পাচ্ছে না। তখন এই অবস্থা দেখে ওনারা পাশের এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে, উনি খুব ভালো লোক ছিলেন, ডেকে আনার পরে উনি এখানে এসে কিছু দোয়া পড়ার পরে ওই সাপটি চলে যায়। সাপটি চলে যাওয়ার পর বলে যে তাড়াতাড়ি লাশটাকে গোসল দিতে হবে, গোসল তাড়াতাড়ি দাফন করতে হবে। তাদের একটি কবরও কাটা হয়ে গিয়েছিল। লাশটি কাফন টাফন গোসলের পর কাফন পরিয়ে যখন কবরের কাছে যাবে, কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, হঠাৎ দেখে ওই কবরের পাশে একটা গাছ ছিল, ওই গাছের উপরে সাপটি বসে আছে এবং এমন ভাবে বসে আছে কেউ ওই কবরের কাছে যাওয়ারই সাহস পাচ্ছে না। মনে হচ্ছে যে এখনই ওই সাপটি, আর এমন ভয়ঙ্কর সাপ কেউ এর আগে এরকম সাপ কখনো দেখেও না। তো যখন কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না তখন ইমাম সাহেব বলে আসেন আমরা সবাই মিলে দোয়া করি। তখন উনি আল্লাহর কাছে দোয়া করলে, এইভাবে দোয়া করে খুব কান্নাকাটি করে দোয়া করছেন যে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে তোমার বান্দার গুনাহের কারণে তুমি তাদের চেহারাকে পরিবর্তন করে দিবা না, তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিবা না, তাহলে এই বান্দাকে তোমার যদি করার ইচ্ছাই থাকে ওর কবরে যা খুশি আযাব দাও, কিন্তু দুনিয়াতে ওকে আর লাঞ্ছিত করো না, ওকে লাঞ্ছিত। এরকম সবাই অনেক কান্নাকাটি দোয়া করছিলেন। তখন এই দোয়ার একটা পর্যায়ে দেখলেন যে সাপটা ওখান থেকে চলে গেছে, একে চলে গেছে। লাশটা যখন কবরে রাখা হলো, রাখার পরে বাঁশ যখন দেয়া হচ্ছিল, হয়তোবা একটি কি দুটো বাঁশ বাকি ছিল, ভিতর থেকে লোক তো উঠে গেছে, যেহেতু বাঁশটা দেওয়ার পর লোক উঠে যায়। হঠাৎ করে দেখলো ওই সাপটি মানে সা করে এসে কবরের মধ্যে ঢুকে গেল। কোথা থেকে? সবার চোখের সামনে ঢুকে গেছে এবং ওরা দ্রুত চাটাই দিয়ে তাড়াতাড়ি করে কবর দিয়ে ওখান থেকে চলে আসে। তো রাসেল ভাই এটা ব্যাপারটা বলছিলাম যে এই যে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস এবং তাদের সহযোগিতা, এগুলোর পরিণতি যে আসলে ভালো না, এর আগে আমরা অনেক ঘটনা এগুলো শেয়ার করেছি অবশ্যই, এবং আমরা সবসময় লিসেনারদেরকে বলি এই ধরনের বিষয়গুলো কৌতূহলের জন্য এই বিষয়গুলো না জড়ান, এটা মানে সবাইকে সতর্ক থাকতে বলি আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি কাজী এনামুল হক বলছি ক্যালগারি আলবার্টা থেকে। আমি অ্যাকচুয়ালি একটা স্টোরি শেয়ার করতে চাইছিলাম, যদি ভালো লাগে তো শোনাবেন। আর আশা করি সবাই ভালো আছেন। আপনাকে জিজ্ঞেস করলাম না কারণ আমি জানি আপনি ভালোর দলে। ঘটনাটা হলো এটা ঘটেছিল ইন্ডিয়াতে, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমি আমার ছোট ভাই একবার ইন্ডিয়া বেড়াতে গেছিলাম, ওখানে আমার এক কাজিন মালদা জেলার পলিটেকনিক কলেজে লেখাপড়া করতো। তো আমরা ভাবলাম যে যেহেতু আমরা ইন্ডিয়া ঘুরতে, এটা ছিল ওয়েস্ট বেঙ্গলে, তো ওয়েস্ট বেঙ্গলে মালদা ডিস্ট্রিক্টে আমার কাজিন লেখাপড়া করতো। তো ও থাকতো একটা মেসে ওর দুইটা ফ্রেন্ডের সাথে, আমি নাম আর বললাম না। আমার কাজিনের নাম ছিল নিপুণ। তো যেদিন আমরা গেলাম, আমরা একটা হোটেলে উঠেছিলাম মালদা জেলায়, এবং ওই দিন বিকালবেলা আমার কাজিনের সাথে দেখা করলাম। সে বলল যে চল তোকে আমার মেসে নিয়ে যাই। তখন আমি আমার ছোট ভাই দুজন মিলে ওদের মেসে গেলাম আড্ডা মারতে। তো যেটা হলো মেসে যখন যাই দেখি যে একটা ছোট ছেলে সহ আর ও দুটো ফ্রেন্ড বসে আছে। ওদের সবার চোখ মুখ বেশ শঙ্কিত মনে হলো, লাইক অনেক মনে হচ্ছে অনেক টেন্স ওরা। তখন আমি অবাক হলাম। আমি আমার কাজিনকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, ওদের চেহারা দেখে মনে হচ্ছে যে ওরা একটু ওয়ারিড অর সামথিং। সো আমার কাজিন বললো আরে যা, ওরা যে পাগল ছাগল, ওরা যা করে একটা জিনিস আল্লাহ জানে কি করছে। আবার জিজ্ঞেস করলাম ছোট ছেলেটাকে, বললো ছোট ছেলেটা বাড়িওয়ালার ছেলে, এরকম ঘুরতে আসে। ছেলেটার বয়স হবে 12-13 এরকম বয়স হবে। তো বসেছিল একটা টেবিলে, আমি দেখলাম যে টেবিলের উপর রাখা একটা কাগজ। এনিওয়ে আমি তখন কিছু বুঝিনি। তারপর আমি সবার সাথে পরিচিত হলাম, ওই ডিফ্রেন্ডের সাথে যাদের সাথে ও থাকে মেসে। তো আমি ঘটনার ক্রমে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনাদের এত মানে টেন্স লাগছে কেন, মানে আমি যে আসলাম এটা কি পছন্দ হয়নি? বলো আরে না না না, আসলে আমরা, ওরা বললো যে আসলে আমরা একটা জিনিস ট্রাই করছিলাম, যেটা হলো যে আমরা প্ল্যান চেক করার চেষ্টা করছি। প্ল্যান চেক এটা আমি অনেক দেখেছি, এটা কখনো কাজ করে না। আমি বললাম যে আচ্ছা ফান হবে হয়তো, চেষ্টা করে দেখতে দোষ। তো আমি বললাম যে প্ল্যান চেকটা কাকে ডাকছো? বললো যে ওই যে ছোট ছেলেটা, ওর দাদা কয়দিন আগে মারা গেছে। তো আমরা চিন্তা করছি যে যেহেতু রিসেন্টলি মারা গেছে, আমার মনে হয় মানে পৈতৃক সম্পত্তি এগুলা দিয়েতে
কানেকশন থাকবে, ওই দাদার অতৃপ্ত আত্মার কানেকশন থাকতে পারে। তো আমি বললাম যে ব্যাপারটা কেমন দেখাচ্ছে না, ওর বাবা মা শুনলে কি মনে করবে, যে বলে না না ও কোনো ব্যাপার না, ও মেয়ের চোখে রেখেছে আমরা, তো আমরা যেটা প্ল্যান করছি ওকে আমরা মিডিয়াম হিসেবে ইউজ করবো। পাগল নাকি, এত ছোট একটা ছেলে, ও যদি ভয়টা পায় কিছু না হলেও ওর মধ্যে তো একটা কি হবে, এফেক্ট করবে। আমি জানি কিছু হবে না, কোনো কিছু ঘটবে না, তারপরও মনে ওদের বললাম যে ছোট ছেলের সাথে এগুলো ঠিক না, আপনাদের কেউ মিডিয়াম। বললো যে না আসলে আমরা এই যে কাগজটা দেখছেন এটা আমরা একটা এখানে টেম্পল থেকে একটা, ওখানে টেম্পলে এক সন্ন্যাসী থাকে, ওই সন্ন্যাসী থেকে অনেক রিকোয়েস্ট করে নিয়েছি, মিথ্যা কথা বলে নিয়েছি যে আমি আমার আত্মীয়র সাথে কানেক্ট করতে চাই। আমি শুনেছি যে ওই সন্ন্যাসী বাবা নাকি এরকম অনেক কিছু জানে। তো সন্ন্যাসী বাবা বলেছিল নাকি যে ভুলেও এটা ট্রাই করুন, যদি করতে চাও এটা ভালো হতে পারে খারাপ হতে পারে। এবং সন্ন্যাসী বাবা ওদেরকে একটা লেবু দিয়েছে, লেবু মানে শুকনো লেবু, ছোট, উই কল ইট লেমন, যেটা রাউন্ড হয় কমপ্লিটলি। এটা কাগজি লেবু না, এটা পুরো রাউন্ড একটা লেবু, সাধারণত হিন্দুরা গাড়িতে টাড়িতে ইউজ করে। তো আমি লেবুটাও দেখলাম টেবিলের পাশে রাখা আছে, লেবুটার উপর একটা ছোট্ট তিলক মারা, তিলক মানে রেড কালারের সিঁদুরের মতো লাগানো, ওই তিলকটা মারা আছে। তো আমি বললাম যে দিস ইজ ফানি। প্রথম কথা আমরা মুসলিম, ওখানে একজন হিন্দু ছিল আর দুইজন মুসলিম ছিল। আমি বললাম যে আমি জানি না এটা কিভাবে কি হবে, বাট ওকে, আমি নিজেও একটু টেনশনে পড়ে গেলাম, যদি আবার কিছু হয় এটা আমি তো বিপদে পড়বো। এনিওয়ে তারপরে বললাম লেটস প্রসিড, আমরা এসেছি বেড়াতে, একটা ইন্টারেস্টিং কিছু হবে, লেটস সি, একটু মজা করি। আমি একদমই সিরিয়াসলি নিইনি ব্যাপারটা, আমি জানি এটা কাজ করবে না। এনিওয়ে তো ওরা বললো যে ঠিক আছে, আরেকটু সন্ধ্যা হোক, একটু সন্ধ্যার দিকে, মানে 7টার দিকে আমরা শুরু করি, সন্ধ্যা 7টার দিকে, বাইরে একটু অন্ধকার হোক। বাড়িটা ছিল বেশ পুরানো, অনেক পুরানো বাড়ি, প্রায় অ্যাটলিস্ট 70-80 বছর বয়সের বাড়ি এটা, মানে অলমোস্ট ভাঙা চড়া সবকিছু। এটা একটা মেসের মতো ভাড়া দিয়েছে ওদেরকে। আশেপাশে প্রচুর গাছ, একটা বড় আম গাছ, একটা কোনায় বট গাছ আছে, একটা কিছু গরু আছে নিচে। এটা তো ওই সময়কার এটা প্রায়, ঘটনাটা হলো প্রায় আজ থেকে I would say it was like 2002 or something like that. Anyway, so আমরা শুরু করলাম। ফার্স্টে একটা মোমবাতি জ্বালালো, আমার ওদের ওই হিন্দু ফ্রেন্ডটা সব সিস্টেম শিখে এসছে সন্ন্যাসী বাবার কাছ থেকে। সো ও যেটা করলো, একটা মোমবাতি জ্বালালো এবং লেবুটা, কাগজটার ঠিক মাঝখানে একটা পয়েন্ট করা আছে এবং আশেপাশে কেমন একটা আজব কিছু ল্যাঙ্গুয়েজে লেখা আছে। আমি বললাম যে সাধারণত ওইজি বোর্ড ইংলিশ থাকে, ABC, কেউ আসলে হয়তো ওখানে বলবে যে ওকে সোল ইজ প্রেজেন্ট, সো ইয়াস, এবং নাম বলবে। আমি ওইজি বোর্ড আমি ওরকম ধারণা করছিলাম, বাট আমি যখন একটা ক্লোজ লুক দিলাম, দেখলাম যে আই হ্যাভ নো আইডিয়া এগুলো কি। তো একটা জায়গায় কিছু নাম্বার লেখা আছে, নাম্বারগুলো হিন্দিতে লেখা, এবং কিছু কিছু জিনিস আমি জানি না সংস্কৃত না কি ভাষা লিখে দিয়েছে, এটা সন্ন্যাসী নিজের হাতে লেখা। এবং ঠিক মাঝখানে লাল রঙের কিছু দিয়ে একটা পয়েন্ট করা আছে যেখানে লেবুটা রাখ। এখন আমি জিজ্ঞেস করলাম যে লেবুটার বৈশিষ্ট্য কি। বললো যে এই অতৃপ্ত আত্মা যদি আসে, সাধারণত ওরা ওই লেবুটা হলো পবিত্র জিনিস, এবং ওই লেবুটার উপর বেস করে মিডিয়ামের উপর করবে, এবং যখন তোমাদের কাজ শেষ হয়ে যাবে তখন তোমরা ওই লেবুটাতে একটা ছুরি দিয়ে কোপ মারবা, তখনই আত্মাটা বের হয়ে যাবে। এনিওয়ে আমি আসবো, তখন আমার মধ্যে একটু ভয় লাগছিল। আমি ছোট ভাইকে বললাম যে তমাল, আমি বুঝছি না কি হবে, বাট আমি নট শিওর। বললাম যে ভাইয়া তুই এত ভয় পাস। এনিওয়ে যাই হোক, আমার ছোট ভাই বেশ সাহস ছিল। এনিওয়ে আমরা বসলাম চারিদিক দিয়ে, এবং ছোট ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভয় লাগছে না? বললাম না, আমি দাদুকে দেখতে চাই। ওকে, আমি বললাম যে আরে বেচারা। এনিওয়ে তারপরে ওকে, ছোট ছেলেটার নাম রাজীব ছিল, রাজীব বসে আছে। আমরা শুরু করলাম, পর্দা সব টেনে দিলাম, এবং তখন ঠিক 7:15 মতো বাজে, বাইরে অলরেডি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ওই সময় সাধারণত ওই এরিয়াতে মফস্বল এরিয়া, সবাই অনেক আগে ঘুমিয়ে যায়, এবং সব লাইটের অফ করা হলো, এবং ছোট ছেলেটাকে ওই লেবুটার উপর আঙ্গুল দিয়ে ধরে থাকতে হবে, এবং চারিদিকে আমরা সবাই হাতে হাত রেখে গোল হয়ে বসলাম, টেবিলটা মাঝখানে এনে।
ছোট ছেলেটা এক পাশে এবং ওর হাতটা লেবুর উপরে। আমি বললাম যে সাধারণত সবার হাত মানে লেবুর উপর থাকার কথা অ্যাজ ইউজুয়াল। বললো যে এটা ডিফারেন্ট সিস্টেম প্ল্যান, এটা একটা ডিফারেন্ট, মানে ইট উইল ওয়ার্ক, যেটা ওর ফ্রেন্ডরা বললো। আমি তো অসম্ভব ভয় পাচ্ছিলাম, আমি জানি না, আমি এই ভূতটা আমি কিছুটা হলেও বিশ্বাস করি, আমি সাধারণত জিনে বিশ্বাস করি, বাট আমি বুঝতেছিলাম না যে এই স্পিরিট কিভাবে আসে লেবুর ভিতরে। এনিওয়ে আমরা চেষ্টা করলাম, সো আমরা শুরু করলাম। ছোট ছেলেটা লেবুর উপর হাত রাখলো এবং সবার চোখ বন্ধ করতে বললো এবং মনে মনে ওই লোকটার নাম বারবার আওড়াতে থাকতো। ওর দাদা অ্যাক্সিডেন্ট হয়ে মরেছিল মোটরসাইকেল চালাতে গিয়ে, ওর নাম ধরে বারবার ডাকতে থাকলাম। তখনও কিছু বোঝা যায়নি। তারপরে কি হলো, ফার্স্টে যেটা হলো, বাইরের যে দরজাটা ওখানে খুব জোরে একটা ধাক্কা। আমরা তো সব লেবু টেবু ফেলে, মানে কোথায় কে, আমরা অসম্ভব হয়ে পেয়ে গেলাম, মানে কাগজ কোথায়, টেবিল কোথায় সরে গেলাম। আর দরজাটা এখন কে খুলে দেখবে, ওটা কেউ সাহস পাচ্ছে না আমরা, যে কি হলো, এটা কি বাইরে থেকে ফাইজলামি করছে নাকি ওদের কোনো ফ্রেন্ড লুকিয়ে আছে। এনিওয়ে তখন আমার ছোট ভাই বললো, ভাইয়া রাখ, এটা ওরা প্ল্যান করে রেখেছিল আমাদের ভয় দেখাবার জন্য, দেখি আমি চেক করি। ও গেটটা খুললো এবং ও খুলে জাস্ট ওখানে গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম। তমাল কি করছিস তুই ওখানে? তো কোনো উত্তর দিল না। তারপরে নর্মালি ও আবার ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে এনিওয়ে বললো যে আমি বুঝলাম না ভাইয়া, বাইরে তো কেউ নাই, কিন্তু আমার গায়ে অনেক ঠান্ডা লাগছে। আমি ফিল করছিলাম যে অনেক ঠান্ডা লাগছে আমার গায়ে। তো আমি ওটা একটু দেখলাম। আমি বললাম যে আমার মাথায় খালি স্পিরিট ঘুরছে তখন। আমরা শেষ। আমি খুঁজছি লেবুটা কোথায় গেল। এনিওয়ে তারপরে আমরা যে এত কিছু করলাম, আমি দেখলাম যে ওই ছোট যে ছেলেটা ঠিক ওয়াশরুমের ওখানে গিয়ে কোনায় বসে আছে। আমি তো মানে আমার গার লোম টোম খাড়া হয়ে গেছে, আমার এখনো লোম খাড়া হয়ে গেছে। আমি মনে করছি যে ছোট ছেলেটা ওখানে বসে আছে, কিন্তু ওয়াশরুমের দরজার দিকে মুখ ফিরে। আমি ভাবলাম না, ওকে, আমি তো অনেক হরর মুভি দেখি, এখন আমি জানি হয়তো ওরকম কিছু একটা হবে, ও আমার দিকে তাকাবে, ওর চোখ সাদা হয়ে যাবে কিংবা কিছু। এনিওয়ে অনেক কিছু মাথায় ঘুরছে তখন। আমি কথা বলতে পারছি না তখন। তো আমার ছোট ভাই গেল, আমার কাজিন গেল, ওরা বলে ফাইজলামি করছিস, ওকে ডাকলো, কোনো সাড়া দিল না। ও চুপচাপ বসে আছে ওয়াশরুমের দিকে তাকিয়ে। আমরা তো তারপর লেবুটা খোঁজাখুঁজি শুরু করলো। লেবুটা পাওয়া গেল এবং লেবুটা এনে আমি তাড়াতাড়ি একটা ছুরিটা নিয়ে আমি কোপ মারতে যাচ্ছি। আমাকে তখন দুজন হাত ধরেছে ফ্রেন্ডরা। আরে কি করছো তুমি, এত বড় সাকসেস, দেখি না কি হয় কত। বললাম মাথা খারাপ, লেবুতে কোপ মারো না। আমি পুরো জিনিসটার মধ্যে ঢুকে গেছি। এনিওয়ে তারপরে ওরা গেল, রাজীব কি হলো তোর, এই কথা বলছে, ফাইজলামি করছিস কেন? তারপরে ওরা ডাকলো এবং ছেলেটাকে ঝাঁকালো। যখন দেখলো যে পুরো শক্ত, মানে মনে হলো যে একটা কাঠের টুকরার মতো। ও যেভাবে বসেছিল, আমি তো ভাবলাম ছেলেটাকে মরে গেল নাকি ভয়। আমার অনেক মাথার মধ্যে অনেক টেনশন। আমি বললাম যে ওর বাপ মাকে কল দাও, এক্ষুনি ওদের আসতে বলো। আমি খুবই প্যানিক করছিল। ওই ছেলেটাকে আস্তে করে ঝাঁকি দিল, কোনো আওয়াজ নাই, মনে হলো যেন একটা মূর্তি, লাইক ধাক্কা দিলে পড়ে যাবে। ঠিক যেভাবে বসে আছে আমরা ওকে উঠালাম, কোলে করে উঠালাম, শক্ত হয়ে পাটা ভাঁজ করা অবস্থায়। আমি বললাম মরে গেছে নাকি ছেলে। আমি বললাম লাইক দিস ইজ নট আ জোক, লাইক কল দ্য কপস। আমি তো পুরো ভয় পেয়ে গেছি যে আমি এগুলোর মধ্যে নাই। লাইক তামলকে বললাম, তামল চল আমরা জায়গায়, সব কাজ আমি কোনো মানে। ওই দুই ফ্রেন্ড আমার যে কাজিন নিপুণের দুই ফ্রেন্ড ছেলেটাকে তুললো এবং পাটা ভাঁজ করা অবস্থায় নিচের দিকে, মানে এটা ঝুলছে না ঠিক, পাটা ভাঁজ করা অবস্থায় ওকে ক্যারি করে বেডের উপর রাখো। ওরা মুখ ঝাড়ছে কি, এই কথা বলছিস না কেন? তারপরে ছেলেটা চোখের পলকও পড়ছে না, মোর লাইক এ ডেড বডি। তারপরে হঠাৎ করে একটা পা ঠাস করে কট করে একটা আওয়াজ হলো, সোজা হয়ে গেল, পাটা শক্ত হয়ে। আমরা ও মাই গড, হোয়াট ইজ গোয়িং অন। তারপরে কিচ্ছু না করে আমি জাস্ট ছুরিটা নিয়ে লেবুটায় কোপ মেরে দিলাম। কিচ্ছু করার নাই এখন। আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন। কোপ মারলাম, তারপরে দেখলাম আবার জোরে একটা আওয়াজ দরজায়। আমরা ওকে, সামথিং ইজ হ্যাপেনিং, আই হ্যাভ নো ক্লু। ওকে, দরজা জোরে আওয়াজ হলো। আমি তমালকে দেখতে বললাম, তমালের সব সাহস, আমার ছোট ভাইয়ের সব সাহস ওখানেই শেষ। বললাম ভাইয়া নো মোর, আই এম নট চেকিং। ওকে, তখন আমরা সবাই মিলে ওকে লেটস চেক আউটসাইড, সবাই মিলে, একজন কেউ যাবে না, আমরা সবাই একসাথে যাই। আর ছেলেটার এর মধ্যে আরেকটা পা সোজা হয়ে গেল। আমরা তারপরে ওকে ডাকতে পারছি না, আরেকজন পানি নিয়ে আসলো, পানি নিয়ে ওর মাথায় ঢেলে দিল সামহাও। এবং
ওর সব বডিটা একদম শিথিল হয়ে গেল এবং জাস্ট মনে হচ্ছে যে ঘুমাচ্ছে। ওর পালস ছিল, এভরিথিং ছিল, আমরা চেক করেছি, ইজ অ্যালাইভ, বাট আই থিঙ্ক ও সামহাও ভয়ে কিংবা কিছুতে হয়তো অজ্ঞান হয়ে গেছে। আমরা বাইরে গেলাম দরজা খুলে, সেখানে দেখলাম যে পুরা খা খা করছে, কিচ্ছু নাই আশেপাশে, সব মোটামুটি সবাই। তখন প্রায় বাজে 1:45 মতো, আধা ঘন্টা চলে গেছে কেমনে আমি জানিও না, এবং কোনো আওয়াজ নাই। অ্যান্ড যেটা আমি না, যেটা ওই হিন্দু ছেলেটা যেটা দেখলো যে একটা আলোর মতো, লাইক আমি জানি না কিরকম জোনাকি পোকা থেকে আরেকটু বড় আলোর মতো মনে হলো যে আমার বারান্দা থেকে জাম্প করে বল, লাইট বলটা নিচে গিয়ে জোরে মিশে গেল। আই ডোন্ট নো, ও যেটা বললো আমি এখন সবকিছু বিশ্বাস করছি। আমি জানি না ও কি দেখেছে, বাট ওর যেটা বলার সাথে সাথে ও জাস্ট ও কথা বলতে পারছে না, ওর জিভ মনে হচ্ছে ওর জিভ অনেক ভারী হয়ে গেছে এবং কথাই বলতে পারছে না। আমি বললাম ওকে নেভার মাইন্ড, আমি এখন চলে যাব আর ছেলেটার অবস্থা দেখি আগে, মানে ও ঠিক আছে নাকি। তারপরে দেখি যে ছেলেটা উঠে বসে আছে বেডের উপরে এবং হি ইজ ফাইন, ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আমরা সবাই মিলে ওকে ঝাঁকালাম, এই তুই ঠিক আছিস তো, এভরিথিং। তখন বললো যে আমার অনেক ঠান্ডা লাগছে দাদা আমার অনেক ঠান্ডা লাগছে। আমরা ওকে তাড়াতাড়ি আমরা দেখলাম যে ওর গায়ে অনেক জ্বর। সাথে সাথে একজন ফ্রেন্ডকে বললাম তুই ওকে নিচে দিয়ে আমার কাজিন বললো যে তোরা ওকে নিচে দিয়ে, আমরা কেউ একা যাবো না, আমার গাড়িতে সাহস নাই। তখন বললো ঠিক আছে তোরা দুজন যাদের প্ল্যান ছিল তারা এইসব ডিল কর, আমাদের কোনো ইয়ে নেই, আমরা বেড়াতে এসেছি। তখন ওরা দুজন গিয়ে দিয়ে আসলো বাসায়, কিচ্ছু বলেনি ওর বাবা মাকে, আর ওকে বলে দিয়েছে যে কিছু বলিস না। বলে আমি কি করবো, কি হয়েছে? ছোট ছেলেটা মনে হলো যেন কিছু জানে না কি হলো। বলে আমার মনে হলো যে আমার সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এবং আমি মনে হলো যে আমি ঘুমিয়ে গেছি। তারপর আমি উঠলাম, উঠার পর আমার ঠান্ডা লাগছে, আমাকে ভিজিয়েছে কোনো পানি দিয়ে। তখন আমরা বলবো আমার মনে হয় তুই ওই সেন্সলেস হয়ে গেছিলি। বলে কি আমার দাদুকে এসেছিল, আমরা কোনো অ্যান্সার দিতে পারিনি, এটার আমরা কোনো অ্যান্সারও দিইনি। আমি চাই না, আমি মানা করেছি এটা নিয়ে ওই ছোট ছেলের সাথে কোনো আলাপ না করা। যে আমি জানি না কি হয়েছে, এটা কি এখন ছেলেটা কি এখন প্ল্যানচেটেরই কি নাকি এখন ছেলেটা কি ভয়ে কিংবা কোনোভাবে অজ্ঞান হয়ে গেছে, আই হ্যাভ নো ক্লু, বাট দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। আমরা ওর ফ্রেন্ডে বলে দিলাম যে নেভার ডু দ্যাট অ্যাগেন, আই ডোন্ট নো তোদের কি হবে পরে, বাট জাস্ট ডোন্ট ট্রাই দিস কাইন্ড অফ স্টাফ, যে সুপারন্যাচারাল এইসব জিনিস ট্রাই না করাই বেটার। আমরা জানিও না যে এটার পরিণতি কি হতে পারে, কেউ মরেও যেতে পারে কিংবা কেউ হয়তো জিনিসটার মধ্যে মানে মনে করবে যে অ্যাকচুয়ালি রিয়ালিটি, কিন্তু অ্যাকচুয়ালি ইটস সামথিং এলস। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম রাসেল ভাই, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আহিবি এসেছি সোনাগাঁ দুঃখটা থেকে। জি, শুনি আপনার ফার্স্ট টাইম এদের শুভেচ্ছা অ্যাডভান্স রাসেল ভাই। তো এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমাদের এলাকারই একটি ঘটনাটা হয় খুব দ্রুত শেয়ার করবো, কারণ আরো অনেক ঘটনা আছে, আমাদের সময় আছে খুব অল্প। ঠিক আছে। ঘটনাটা শুরু হয় 2014 সালের মাঝামাঝি টাইমে। তো একটা ছেলে ছিল যে হচ্ছে জব করতো ভিডিওর একটা দোকানে, লাইক আপনি তো মনে হয় জানেন যে বিয়েতে যে ধরনের ভিডিও গুলো হয় ওরকম একটা দোকানে সে জব করতো। তো গ্রামের দোকান ছিল, তেমন কোনো কর্মচারী তেমন ছিল না, জাস্ট দুইজন তারা জব করতো। তো আনফর্চুনেটলি একদিন ওই ছেলেটি আসেনি, শুধু একজনই যায় বিয়ে বাড়িতে। তো বিয়ের কাজটা শেষ করে ভিডিও রেকর্ড করার পরে তার পারিশ্রমিক নিতে একটু লেট হয়ে যায়। তো সে বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখন প্রায় রাত 1টার মতো বেজে যায়। তো বাসার দিকে সে রওনা হয়। তো আমি বলে রাখি সর্দার বাড়িতে একটা খুবই পুরনো একটা ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে আসলে সচরাচর মানুষ দিনের বেলায় যেতে ভয় পায়। তো তার বাসায় যেতে হলে সে ব্রিজটা ক্রস করেই যেতে হবে। তো একা রাত 1টা বেজে গেল। তো সে চিন্তা করলো যে না, এত রাতে ওইখান দিয়ে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। তো সে আরেকটা বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করলো। তো সেই রাস্তাটা ছিল আরেকটু দূর দিয়ে, তো সে সেখান দিয়ে যাচ্ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্রিজের ওইখানে অনেকগুলো পুরনো গাছ আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে একটা তেঁতুল গাছ আছে খুবই বড়। যাই হোক, সে বাসার দিকে যাচ্ছিল, এমনতো অবস্থায় একটা জিনিস সে ফিল করলো যে তার গায়ের উপরে কয়েকটা 4-5টা পানির ফোঁটা পড়লো। তো সে হয়তো ভাবতেছিল যে বৃষ্টি হচ্ছে মনে হয়, কিন্তু না, ওরকম কিছুই না, বৃষ্টি হচ্ছিল না। তো পানির ফোঁটা পড়ার পর থেকেই সে আরেকটা জিনিস ফিল করলো তাৎক্ষণিক ভাবেই, যে তার বাম পাশে এবং ডান পাশে দুই পাশে দুইটা স্ট্রাকচারটা হচ্ছে মানুষেরই মতো, বাট
ওইগুলোর হাইট ছিল সর্বোচ্চ 3 থেকে 3.5 ফিট এরকম স্ট্রাকচারে, এবং সে সবকিছু দেখতে পারতেছে, বাট কিছু বলার মতো তার ছিল না। দেখতেছে, বুঝতেছে, কিন্তু তার কোনো বলার ছিল না, লাইক হিপনোটাইজ হলে মানুষের যা হয় আর কি ওরকম। তো তাকে বললো হাঁটো, এবং সে হাঁটতেছিল, তাদের সাথে সাথে হাঁটতেছিল, তারা সামনে এসে পিছনে, এবং তার পিছনে সে ফিল করলো যে হাজারো মানুষ তার পিছনে গল্প করতে করতে আসতেছে। তো তাকে হাঁটতে 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 একটা সময় নিয়ে গেল সেই ব্রিজের গোড়ায়, এবং সেই তেঁতুল গাছের নিচে। তার মনে হচ্ছিল পৃথিবীতে যেন কেউ নেই, শুধু তারাই 3 জন, সেই 2 জন আর সে 1 জন, এই 3 জন। এর বাইরে যেন পৃথিবীতে কেউ নেই, সারা পৃথিবীটা নিকশ কালো হয়ে গেছে, পৃথিবীটা যেন থমকে গেছে, একদম পোজ। তাকে বললো যে কোদালটা ধরো, এবং সে কোদালটা ধরলো। তাকে বললো গর্ত করো, এবং সে গর্ত করলো, এবং তাকে বললো সে গর্তে তুমি শো। একটা কবরের স্ট্রাকচারে গর্ত করা হয়, এবং ওনাকে দিয়ে কোনো কবর করা, ওনাকে দিয়ে কবরটা করানো হয়, এবং সে সেখানে শুয়েও পড়ে। তো রাত যেহেতু অনেক হয়ে যায়, তখন তার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে একটা 23 কি 24-এর মতো সময়ে, এবং এর মধ্যে অনেকগুলো ঘটনাই কিন্তু ঘটে। আর যে ঘটনাগুলো ঘটেছে এগুলো ঘটতে ম্যাক্সিমাম 15-20 মিনিট সময় অবশ্যই লাগবে। তো যখনই তাকে বলা হলো যে তুমি শুয়ে পড়ো কবরে, সে শুয়ে পড়ে। ঠিক ওরকম সময়ে তার ফোনে একটা ফোন আসে, আর ফোনটা তার মা করে খোঁজ নেওয়ার জন্য, এত রাত হলো কেন সে বাড়িতে আসলো না। তখনই তার একদম সেন্স চলে আসে যে আমি কোথায়, আমি এই গর্তের মধ্যে কেন, আর এইখানেই আমি কি করতেছি। খুব ভয় পেয়ে সে দৌড়ে তার বাসার দিকে চলে যায়, এবং বাড়ির কাছে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সকালবেলা সে ঘটনাটা তার বাবা মার সাথে শেয়ার করে, এবং তার 2 দিন পরেই সে মারা যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি রাসেল ভাই, পুরো ঘটনাটাই ঘটে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমার মনে হয় যে এই ঘটনাটা অনেকেরই ভালো লাগবে। আমি মোহাম্মদ আব্দুল আলী। জি, শুনুন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। ডিয়ার লিসেনার্স, ঈদ মোবারক। আমি রাজবাড়ী জেলার একটা ঘটনা বলতে চাই, মানে এটা আমার এলাকারই ঘটনা। তো আমি ওখানে আমার এক দূরাত্মীয় দাদার কাছ থেকে ঘটনাটা শুনি। জি, আমরা ঘটনায় চলে যাই। জি, তো ঘটনাটা হচ্ছে আমার গ্রামের নাম জগৎপুর, আর পাশের গ্রামের নাম হচ্ছে মহিষাখোলা। তো এই 2 গ্রামের মাঝামাঝি পর্যায়ে একটা খাল আছে। তো এই খাল পাড়ি দিয়ে যখন মহিষাখোলা গ্রামে যেতে হয়, এই গ্রামে যাওয়ার জন্য খালের এপারে একটা বিশাল বড় বাগান, আর ওই বাগানটার নাম এখনো সর্দার ভিটা বলে আঞ্চলিক ভাষায়। তো এক রাতে ওই মহিষাখোলা গ্রামের এক বন্ধু, জগৎপুরের এই বন্ধুর সাথে অনেক রাতে গল্প করতে করতে তারা 1টা থেকে 2টার দিকে, এখন ওই বন্ধুটা বাড়িতে যাবে। এখন বাড়িতে যাওয়ার জন্য সে ওই বন্ধুকে তাকে কিছু দূর আগে দিতে বলল। এখন 2 বন্ধু কিভাবে যাবে, তারা ওই সময় লাইটের ব্যবস্থা ছিল না তেমন। তো এরা পাটকাঠির মাথায় আগুন জ্বালিয়ে 2 বন্ধু রওনা হলো। এখন তারা ওই খাল পাড়ি দেওয়ার সময়, তখন তার ব্রিজ ছিল না ওইখানে, সাঁকো দিয়ে যখন পার হচ্ছিল, তখন ওরা হঠাৎ করে শুনতে পারলো যে নিচে যে পানি ছিল, কেউ একজন বা কিছু একটা খুব ডক ডক করে পানি গিলছে। তো পানি গেলার শব্দ শুনে 2 জনে একটু ভয় পেয়ে যায়। তো ওরা কোন রকম তোয়াক্কা না করে, এটা হতেই পারে কোন একটা, মনে করছে পানির স্রোত, চিন্তা করে ওরা চলে যায়, একটু রওনা হতে থাকে। তো কিছু দূর আগানে এখন ওরা 2টা রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে একটু ঘুরে যেতে হয়, আরেকটা রাস্তা আছে বনের ভিতর দিয়ে, বাগানের ভিতর দিয়ে। এখন 2 জনেই চিন্তা করে যে তাহলে আমরা আবার তোকে আগে দিলে আমি আসবো কিভাবে। তখন মনে করলো যে ঠিক আছে, তাহলে আমরা মাঝ বরাবর গিয়ে তুই তোর মতো চলে যাবি বন্ধু, আমি আমার মতো চলে আসবো। ওরা কিছু দূর আগালো। অল্প একটু আগানোর পরে হঠাৎ করে ওরা 2 পাশ দিকে বাতাসের শব্দ পেল। বাতাসের শব্দ পেয়ে এখন 2 জনই চমকে যাচ্ছে যে কি হলো, বাতাসের শব্দ কেন। আবার 2 জনই দেখলো যে রোডের ওই প্রান্ত থেকে 2টা আলো এদিকে আসতেছে। এখন কেউ কাউকে বলছে না যে আলো আসতেছে, কারণ চিন্তা করছে যে আমি বললে যদি ও ভয় পাই, ও বললো যদি আমি ভয় পাই, এরকম বিষয়টা আর কি রাসেল ভাই। তো তখন ওরা যখন একটু অগ্রসর হতে থাকলো, হঠাৎ করে উপর থেকে একটা ডাল পড়লো। উপর থেকে কি যেন একটা পড়লো, হিসাব করলে একজন ঘুরে গিয়ে দেখার চেষ্টা করলো কি পড়লো। তখন তার আলোটা নিভে গেল। যখন আরেকজনের কাছে আলো থাকার পরে ওই আলো দিয়ে দেখতে পেলো জাস্ট একটা গাছের ডাল পড়েছে। তখন একটু সাহস নিয়ে তারা আবার একটু অগ্রসর হলো। অগ্রসর হতে হতে যখন ওরা ঠিক ওই সর্দার ভিটার মাঝ বরাবর যায়, তখন ওই মাঝ বরাবর যাওয়ার সময় তাদের 2 পাশ থেকে যে বাতাসটা শশ বইছিল, মজার বিষয় হলো ওই বাতাসটা কখনো রোডে ছিল না, শুধু বনের মধ্যে ছিল। তখন ওরা যখন ওই মাঝ বরাবর পার হলো, মাঝ বরাবর একটা বলে রাখি ওখানে বাঁশের ঝোপ ছিল। তো ওইটা পার হওয়ার পরেই ওই বাতাসটা এসে 2 জনের মধ্যে হঠাৎ করে গায়ে লাগলো, এবং তারা ঝিমঝিম করে তাদের শরীর গায়ের লোম কাটা দেওয়ার পরে ওদের এই ভয়ের মধ্যে ওরা নিজের আলোটাই নিভে গেল।
এখন এই আলো নিভে যাওয়ার পরে আবার ওদের হঠাৎ করে মনে পড়লো আরে সামনে তো আলো ছিল, কিন্তু সামনে তাকিয়ে দেখে সেই আলো দুইটাও নেই। এখন ওরা খুব অন্ধকারের মধ্যে ভয় করে যায়। এখন চিন্তা করলো ওরা যাবে না ফেরত আসবে, তখন ওরা সিদ্ধান্ত নিল যে যাবে না, চলে আসবে। এই মুহূর্তে ওরা যখন দৌড় দেওয়ার চেষ্টা করলো ফিরে আসার জন্য, একটু দৌড় দিতেই দুজনের মধ্যে একজন বন্ধু পড়ে গেল, কিছু একটার সাথে বেঁধে পড়ে গেল। সে পড়ে গিয়ে দেখলো যে তার আরেক বন্ধু হাত ধরা ছিল, কিন্তু উনি কিভাবে যেন উপরের দিকে উঠে চলে যাচ্ছে। তো উনি উপরের দিকে উঠে চলে যাচ্ছে এক বন্ধু, আর সে ওই নিচে পড়ে এই ঘটনাটা উপলব্ধি করার পর তা ভয়ে সে লালামুখ হয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার আর পরে কোনো ঘটনা মনে ছিল না। পরদিন এলাকার মানুষ ওখানে গিয়ে ওনাকে সেন্সলেস অবস্থায় পায় একজনকে, আর আরেকজনকে পায় হচ্ছে ওই বাঁশ গাছের মাঝ বরাবর দুইটা বাঁশের সাথে চিবিলিকে উনি মরে আছে। আর খুব ভয়ানক বিষয় হলো ওনার জিহ্বাটা ছিল একেবারে সর্বোচ্চ পরিমাণ বের করা, দাঁত কামড় দেওয়া, এবং একটা চোখ একেবারে নাই অবস্থাতে ছিল। সেখানে যে চোখ ছিল এটা বোঝা যাচ্ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের হাতের সময় খুবই কম, একদম অল্প। আমরা একদম শেষ মুহূর্তে অলমোস্ট চলে এসেছি আমাদের একটা অতিথি তানজিমের কাছে। এবং আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে যে মানে এই যে প্যারানর্মাল ওয়ার্ল্ড, এই যে সুপার ন্যাচারাল যাই বই না কেন, আপনি আসলে ইতি টানবেন কিভাবে? মানুষদেরকে আসলে কি বলার আছে আপনার? আসলে মানুষদের এ ব্যাপারে বলার জন্য যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে কোনো কিছুকে একদম ডিসকাউন্ট করা উচিত হবে না। কারণ আসলে ওয়ার্ল্ড ওভার এতগুলো ইনসিডেন্ট হয়েছে এবং এতগুলো আমরা এক্সাম্পল দেখি যে আপনি যদি এগুলোকে অস্বীকার করতে চান তাহলে সেটার দায়টা আসলে আপনারই নিতে হবে। যে আপনি এতগুলো মানুষের কথা এবং এতগুলো চাক্ষুষ প্রমাণকে যদি আপনি অস্বীকার করতে চান, সেটা অনেকটা হবে আসলে সূর্যোদয়কে অস্বীকার করার মতোই, যে এতগুলো মানুষ জিনিসটাকে দেখেছে। এবং আই বিলিভ দ্যাট দিস থিংস উইল কিপ হ্যাপনিং, এগুলো হতেই থাকবে। কারণ আমার ধারণা, অন্তত আমার পার্সোনাল বিলিফ এটা, এবং আই থিঙ্ক দ্যাট আ লট অফ প্রুফ উইল ব্যাক দিস আপ, যে আমরা এখন ওয়ার্ল্ডের ব্যাপারে অনেক কিছু জানি না, এবং এই আমাদের জানার বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে হয়তো আরেকটা ওয়ার্ল্ড তৈরি করা সম্ভব। একদম সত্যি, এটা সত্যি। তো আর বেশি মাথা না ঘামানোর ব্যাপারটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে? মাথা না ঘামানোর ব্যাপারে আমার বোধ হচ্ছে গিয়ে যে অনেকেই মাথা ঘামাচ্ছে এটা নিয়ে। আপনার যদি কৌতূহল থাকে তাহলে আপনি অপেক্ষা করুন, তাদের ফাইন্ডিংস থেকে আপনার আসলে সিদ্ধান্ত নেওয়াটা হয়তো আরো সহজ হয়ে যাবে। ওকে, এখন আমরা একদম মানে শেষে চলে আসি। তো তানজিম, আপনার যদি আর কিছু বলার থাকে? আই থিংক দ্যাটস ইট। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ তানজিম, থ্যাংকস ফর কামিং। এবং আমাদের সাথে আরো একজন আছেন এই মুহূর্তে, আফনান, এবং তিনিও বলছিলেন যে তিনি কিছু বলতে চান। খুব ছোট্ট করে আমরা একটু শুনি তাহলে। আবার শুরু করতে হবে একটু, আবার সুযোগ দেওয়ার জন্য। তো আমি একজন প্রশ্ন করেছিল যে আফনান ভাই কিভাবে দেখলেন, আমি ওইটার উত্তর দিতে চাচ্ছিলাম, মানে একবার ক্লোজিং এ নিয়ে আসছি আর কি, একটু কয়েকটা কথা বলে। সেটা হচ্ছে আমার এক ভাই ছিলেন, উনি তাবলিগ জামাত করতেন, খুবই পরহেজগার একজন লোক। তো ওনার কাছে অনেক জিন আসতেন অনেক বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। উনি কোনো জিন সাধনা করতেন না, ওনার আমলের কারণেই আসতেন। তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, তো উনি ওনার কাছে যারা আসতেন তাদের কাছ থেকে অনুমতি নিয়েই তারপর আমাকে দেখিয়েছিলেন। এই একটা ব্যাপার। রাসেল ভাই আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আরো কি বেশ কিছু প্রশ্ন আসছিল, আমি ওইটা তানজিব ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে জিনেরা যদি এতই পারে, এতই ক্ষমতা থাকে, তাহলে আমাদের সামনে আসে না কেন? আমি লিসেনারদেরকে কোশ্চেন করেছিলাম, কয়েকজন করেছে আর কি, তা আমি ওটা শুনেছিলাম। অনেকে এটা বলে আর কি, ওরা এত পারে তাহলে আমরা আমাদের সামনে কেন আসে না, আমরা কেন দেখি না তাদেরকে? কথা হলো, আমরা যারা মানুষ, আমাদের যেমন একটা স্বাভাবিক নিয়ম আল্লাহ তাআলা দিয়েছেন যে আমরা এই অদৃশ্য জিনিসগুলো দেখতে পারবো না, এটা যেমন একটা আমাদের স্বাভাবিক নিয়ম, ঠিক জিনদের এরকম একটা বাইন্ডিংস আছে যে ওরা আমাদের মানুষের সামনে সরাসরি দেখা দিতে পারবে না। এতটুকুই খেলে আজকে বললাম, ব্যাখ্যা দিতে গেলে অনেক ব্যাপার। আপনি কিভাবে জানলেন সেটা একটা বড় ব্যাপার। মানে ওই যে আমি যখন ওই ভাইয়ের সঙ্গে আমি আরো অনেকগুলো প্রশ্ন করেছিলাম, হয়তো সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এতটুকু বললাম যে ওরা মানুষের সামনে সরাসরি দেখা দিতে পারবে না, এটাই হচ্ছে ওদের জন্য একটা স্বাভাবিক নিয়ম। কি আপনার এই ব্যাপারে কিছু বলার আছে? যদি বলি তাহলে কিছু বলার আছে। হ্যাঁ, এই জিনিসটা আসলে এই জিনিসটার প্রুফ মানে ওয়ার্ল্ডের অনেক জায়গায় দেখা যায় যে যেসব জায়গায় যেসব কালচার এসব জিনিস নিয়ে মাথা ঘামানো হয়, বা মানে যেসব জায়গায় এসব জিনিস নিয়ে কথাবার্তা বলা হয়, সেখানে আমরা দেখি যে ইনফ্যাক্ট মরক্কোতে এরকম একটা নিয়ম আছে দিয়াফা নামে, যেখানে ওই
দিয়াফা অর্থ হচ্ছে বেসিক্যালি দাওয়াত। তো ওখানে জিন্নাকে মানে এরকম ঘটা করে অনেকটা বেশ কয়েকজন মিলে দাওয়াত দেন তাদের সাথে কথা বলার জন্য, এবং সেখানেও উনি যেটা বললেন যে জিন্না বিভিন্ন পরামর্শের জন্য জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে কথা বলার জন্য সেখানে চলে আসেন। তো আমরা দেখতে পাই যে আসলে উনি যা বললেন ওই জিনিসটা আসলে খুব একটা আনকমন নয়। এই প্র্যাকটিসটা ইটস ভেরি কমন, ইট ক্যান বি ফাউন্ড ওয়ার্ল্ড ওয়াইড। সো I think what he's saying makes sense. উনি যেটা বলছেন সেটা আসলে ভুল নয় কথাটা। থ্যাংক ইউ ভেরি মাচ।